আচ্ছা, আহ, হেডিং কর তাহলে বোট রিভার। শুনতে পাচ্ছিস তো তোরা? হ্যাঁ দে আমাকে একটা বাংলা বই দে। বুটি বা হ্যাঁ। আচ্ছা। স্যার ক্রস প্রোডাকশন কমপ্লিট পুরো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক। বোট রিভার প্রবলেমের আগে একটা জাস্ট ইয়েটা একটু করতে হবে, সেটা হচ্ছে এখানে জাস্ট হেডিং কর কম্পোনেন্ট অফ ভেক্টর। তোরা বাংলায় লেখ ভেক্টরের সংযোজন। কম্পোনেন্ট অফ ভেক্টর, ভেক্টরের সংযোজন। তো বেসিক্যালি কি হয়, যদি ধরে নে কোনো একটা ভেক্টর যদি আমি লিখি এইভাবে, এটা আমার ধরে নে এ ভেক্টর, এর ম্যাগনিটিউড হচ্ছে এইটুকুনি এখান থেকে এই পর্যন্ত। এবার আগের দিন যেরকম আমি দেখালাম যে প্রজেকশন, ঠিক আছে, স্কেলার প্রজেকশন, যেটা মানে এটার ওপর এটাকে ফেলতে হবে, তাহলে মোটামুটি এইটুকুনি লেন্থেই শ্যাডোটা পড়বে, তাই না? এইটুকুনি লেন্থে শ্যাডোটা পড়বে। তো এই যেটা ধরে নে যদি থিটা হয়, তাহলে এই লেন্থটা কতটা হবে সেটা হচ্ছে, তুই যদি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কনসিডার করিস, এইটা এইটুকুনি, যেটা মানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এইখান থেকে এতটা, এই ইয়েলো লাইনটা, এইটা মোটামুটি যেটা হবে, তুই যদি ট্রায়াঙ্গেল কনসিডার করিস, তাহলে বেস বাই ম্যাগনিটিউড অফ এ মানে অতিভুজ বা হাইপোটেনিউজ, এটা হবে কস থিটা, হবে তো? তাহলে বেসটা কতটা হবে? ম্যাগনিটিউড অফ এ কস থিটা। তাহলে এইটুকুনি যতটা, এই পার্টিকুলার এই ভেক্টরটার এই কম্পোনেন্টটা, এটা হবে এ কস থিটা। আচ্ছা, এ লিখছি মানে তোরা বুঝে যাবি যে আমি ম্যাগনিটিউড লিখছি, কিছু না থাকে। আর যদি এই ভেক্টরটাকে এই দিকে আমি ব্রেক করতে চাই, মানে এখন চাই মানে কী রকম বলতো, ধরে নে আমি কোনো একটা নাম্বারকে ব্রেক করছি, ধরে নে সাপোজ 35, তো এটা প্লাস এইটা যতটা হয়, ধরে নে 30+5, তাহলে অ্যাড করলে আমার 35 আসবে। এইবার আমি যদি এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্ট বা দুটো ভেক্টরের মানে এই একটার ভ্যালু আছে, তো যদি এই রকমভাবে আমি এর আর একটা দিকে ট্রায়াঙ্গেল ড্র করে এই দিকটা নিয়ে কনসিডার করি, তাহলে এইটার সাথে এইটা প্যারালাল, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে, বাংলায় একান্ত করবো না, ওটা আমাদের ইংরাজিতে হচ্ছে এইটার সাথে এটা, এটা ভুলে গেলাম কি নাম, অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, করসপন্ডটা হয় হচ্ছে একসাথে দুটো থাকলে। তো এই দুটো অ্যাঙ্গেল যে সেম হবে, তাহলে তার এইটা হয়ে যাবে বেস, আর এইটা হয়ে যাবে লম্বটা বা পারপেন্ডিকুলারটা। তাহলে এই দিকে যতটা আমি পাবো, মানে আগে আমি টর্চটা এখান থেকে মেরেছিলাম, এবারে আমি টর্চটা এই দিক থেকে মারবো, এই দিক থেকে লাইটটা ফেলবো, তাহলে এর যে শ্যাডোটা এই দিকে পড়বে সেইটা কতটা হবে, সেটাকে যদি আমি গ্রিন লাইন দিয়ে মার্ক করি বা ব্লু লাইন গ্রিন দিয়ে মার্ক করি, তাহলে এইটুকুনি। তাহলে এর যেটা পাবো আমি, তুই যদি এদিকে ক্যালকুলেট করিস, তাহলে এইটা বেস, এটা লম্ব, তার মানে লম্বটাকে নিয়ে নে, পারপেন্ডিকুলার লম্ব বাই ম্যাগনিটিউড অফ এ ইকুয়ালস টু সাইন থিটা পাবি, তাই তো? কারণ লম্ব বাই অতিভুজ হয় সাইন থিটা।
তাহলে পারপেন্ডিকুলারটা কত পাবো আমি, এ সাইন থিটা। তাহলে আমি এইটুকুনি লেন্থ পেলাম আমি এ সাইন থিটা, হ্যাঁ কি না? আর এইটা আমি পেলাম এ কস থিটা। এখন আমি যদি তোকে ক্লেম করি যে এই এ ভেক্টরটাকে আমি দুটো ভাগে ভেঙে নিয়েছি, যেটা হচ্ছে এ কস থিটা, একটা এ সাইন থিটা। এবার তুই আমাকে বলবি আমি যে ভেঙে নিলাম তার প্রুফ কোথায়? মানে আমি যেরকম এইটাকে অ্যাড করলে আমি 35 পাচ্ছি, তাহলে এই দুটোকে যদি আমি ভেক্টরের অ্যাডিশন রুলে অ্যাড করি তাহলে আমার এ আসার কথা। তাহলে আমি ভেক্টর অ্যাডিশন রুলটা কি জানি, যে রেজাল্ট ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। এটা তো আমরা জানি। তাহলে এখানে একটা ভ্যালু হচ্ছে এ কস থিটা, তাহলে এ কস থিটা, আর একটা ভ্যালু হচ্ছে এ সাইন থিটা প্লাস 2 এ কস থিটা বি এ সাইন থিটা, আর মাঝখানের অ্যাঙ্গেলটা কত, থিটাটা, এইটা আর এইটার মধ্যে কস, কস আর সাইনের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এইটা, হ্যাঁ কি না? তাহলে এটা 90 ডিগ্রি তো, তাহলে কস 90। তাহলে এইটা যদি তুই ক্যালকুলেট করিস, এইটা তো ভগবানের খাতায় 0, এখান থেকে এ স্কোয়ার আমি বেরিয়ে কমন নিয়ে নেব, এ স্কোয়ার কমন যাবে, আর ভেতরে পড়ে থাকবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, যেটার ভ্যালু 1। তাহলে দেখ আলটিমেটলি এ চলে যাবে। তার মানে কোনো ভেক্টরকে যদি তোকে আজকে ব্রেক করতে হয় তাহলে এই কম্পোনেন্টটা তোকে ব্রেক করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার এটাকে সহজভাবে হ্যাঁ আমরা সহজভাবে কি করে নেব, যদি কোনো ভেক্টর দেয় তার হরাইজন্টাল কম্পোনেন্ট মানে এই দিকে, এটা যদি থিটা হয়, এটা যদি ভেক্টর এ হয়, হরাইজন্টাল কম্পোনেন্ট যেটার সাথে থিটা লেগে আছে, ঠিক আছে, সেটা হবে কস, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা লম্ব উপাংশ যেটা বলে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এইটা হবে এ সাইন থিটা। এইবার কথা হচ্ছে এ কস থিটা কি নিজে একটা কোনো ভেক্টর? এ বা এ সাইন থিটা কি নিজে কোনো ভেক্টর না। এ কস থিটা হলো, এই যদি এদিক থেকে আমি টর্চটা ফেলি তাহলে এর যে শ্যাডোটা পড়ছে তার লেন্থ অনলি, আর এদিক থেকে যদি আমি শ্যাডোটা ফেলি এদিক থেকে, তাহলে এর লেন্থটা হচ্ছে এইটুকুনি, লেন্থ বা ভেক্টরটার ম্যাগনিটিউড। তার মানে এরা নিজেরা কিন্তু স্কেলার, ঠিক আছে? এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। আর তুই যদি এই পুরো জিনিসটাকে ভেক্টরিক্যালি ডায়াগ্রামে লিখতে চাস তাহলে আমরা এ ভেক্টরকে লিখতে পারবো এ কস থিটা আই ক্যাপ, কারণ এটা এক্স অ্যাক্সিসের দিকে আছে, প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। বুঝতে পারলি? ঠিক যেরকমভাবে আমরা 30+5কে লিখতে পারি, ঠিক সেরকমভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? আর তুই যদি এইটার ম্যাগনিটিউড ক্যালকুলেট করিস এই ভেক্টরটার, তাহলে এই ক্যালকুলেশনটাই আসবে। রুট ওভার এই যে পুরো এ ভেক্টরটার ম্যাগনিটিউড কত হবে, এই ভেক্টরটার ম্যাগনিটিউড রুট ওভার অফ এ কস থিটার স্কোয়ার প্লাস এ সাইন থিটার স্কোয়ার, তাহলে আলটিমেটলি এ ফেরত আসবে, আসবে তো? তাহলে এই পুরো ভেক্টরটার ম্যাগনিটিউড এ, ভেক্টরিক্যালি টার্মসে লিখলে আমি এ ভেক্টর পাবো আই ক্যাপ জে ক্যাপ দিয়ে দিয়েছি, হলো? আচ্ছা, তাহলে এই হলো এটা ভেক্টরের কম্পোনেন্ট। এটা লিখে নে ফটফট করে একটুখানি, cos থিটা sin থিটা, এটা তুইও লিখে নে একটুখানি, এটা তুই জানিস আমি জানি, লিখে নে একটুখানি। জাস্ট এই লাইনটা লেখ, এইটা লেখ, আর এইটা লেখ, তুই এইটা লেখ। এইটা খালি এইটুকুনি লেখ, এইটা লেখ আর এইটা লেখ, এই এক্সপ্রেশনটা লেখ।
লিখেছি। হয়েছে? হ্যাঁ আমার লেখা হয়ে গেছে। স্যার হয়ে গেছে আমাদের। হুম, ধরে গেছে। হুম। আচ্ছা, এটাকে হরাইজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ, আর এটাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট বা লম্ব উপাংশ। উপাংশ বলা হয়, এদের দুটো পার্টকে উপাংশ বলা হয়। ঠিক আছে, ভেক্টরের অংশ উপাংশ। এবার যদি জেড অ্যাক্সিস থাকে তাহলে কিন্তু তোরা আর পারবি না, 3D উপাংশ আমাদের নেই। বুঝতে পেরেছিস? এটা 2D তে ব্রেক হলো, মানে তোকে 37কে যদি ব্রেক করতে বলে এইরকম ভাবে তুই ব্রেক করতে এমনি পারবি, কারণ এখানে 30 লিখবি, এখানে 5 লিখবি, এখানে 2 লিখবি। এইটা কিন্তু মানে ভেক্টরের 3D-তে হবে না। 3D-তে হলে ওটার সাথে আরেকটা আলফা অ্যাঙ্গেলও চলে আসবে, যেগুলো সিলেবাসে নেই। আচ্ছা, মানে বুঝলাম না। তো বোঝার দরকার নেই, ছেড়ে দে। আচ্ছা, আচ্ছা, এবার যে প্রবলেমটা, সেটা হচ্ছে একটা নদী আছে, এটা নদী, ঠিক আছে। নদীর যে কারেন্ট সেটা এদিকে যাচ্ছে, ঠিক আছে, জলের স্রোতটা এদিকে। তাহলে এটা লিখে নে আগে যে এই নদীর যে ডেপথ বলছি, চওড়াটা, লেন্থ হচ্ছে এল, লেন্থ অফ দ্য রিভার এল। তোরা বাংলা লিখ, নদীর দৈর্ঘ্য এল। আচ্ছা, আচ্ছা, এবার লেখ হচ্ছে যে, আচ্ছা, লেন্থ এল, আর দ্য ভেলোসিটি অফ দ্য বোট, নৌকার গতি, ভেলোসিটি অফ বোট হচ্ছে ভি। এখানে ব্র্যাকেটে লিখে রাখ স্রোত নেই, স্রোত নেই। তুই লিখ, আর ইংরেজিতে লেখ উইদাউট কারেন্ট। ঠিক আছে, তার মানে শুধু শুধু নৌকাটার বেগ হচ্ছে ভি, নৌকাটার ভেলোসিটি ভি শুধু। তাহলে সিম্পলি যদি ধরে নে কারেন্ট নেই, তাহলে তোর নৌকাটা পেরোতে যে টাইমটা লাগবে সেটা সিম্পল আমার হচ্ছে এইটা। তাহলে এটা লিখে রাখ যে টাইম টেকেন টু ক্রস দ্য রিভার, বাংলায় লেখ নদী পেরোতে যে সময় লাগবে, ক্রস দ্য রিভার, সেটা হচ্ছে এল বাই ভি। ঠিক আছে, ডিস্টেন্স বাই ভেলোসিটি, দূরত্ব বাই বেগ। এবার আচ্ছা, এটাকে ইকুয়ালস টু টি দিয়ে লেখ। ঠিক আছে, টাইমটা আমার হিসাবে থাকবে। এবার লেখ যে স্রোতের বেগ, দ্য কারেন্ট ভেলোসিটি, দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, স্রোতের বেগ ইউ। তাহলে ইউ এর ডাইরেকশন কোন দিকে? এই দিকে আছে কিন্তু। ইউ ইউ দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইউ তে আছে। দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইউ। হুম, আচ্ছা, তাহলে এখন যদি কোনো একটা মাঝি এইভাবে ঠিক চলার চেষ্টা করে, এইভাবে যদি চলে, তাহলে তার ভেলোসিটি ডাইরেকশন হচ্ছে এই দিকে, আর স্রোত যেটা আছে, কারেন্ট যেটা আছে,
তার ডাইরেকশন হচ্ছে এই দিকে। তাহলে এটা হচ্ছে নৌকাটার বেগ, যেটা হচ্ছে আমার ভি, আর এইটা হচ্ছে কারেন্টের বেগ, যেটা হচ্ছে আমার ইউ। ঠিক আছে, তাহলে এখানে অবভিয়াস জিনিস তোরা বুঝতে পারছিস, এখানে ট্রায়াঙ্গেল লটাকে আমি অ্যাপ্লাই করব, কারণ রিভার কিন্তু মানে তুই আলটিমেটলি যখন এই ঘটনাটা উপর থেকে দেখবি এরকমভাবে গিয়ে ডান দিকে যাবে এরকম নয়, কিন্তু এ বোটটা কিন্তু মানে তোর হচ্ছে নৌকাটা কিন্তু এদের রেজাল্ট্যান্ট ডাইরেকশানে যাবে। রেজাল্ট্যান্ট ডাইরেকশানটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এই ডাইরেকশানের কিন্তু মুভ করবে হচ্ছে রেজাল্ট্যান্ট সেটাকে লেখ ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ যে লব্ধি বেগ, রেজাল্ট্যান্ট ভেলোসিটি ডাব্লিউ। তাহলে সিম্পলি যদি তুই এখানে ভেক্টরের লটাকে অ্যাপ্লাই করিস তাহলে তুই পাবি হচ্ছে ইউ প্লাস ভি ইকুয়ালস টু ডাব্লিউ। পাবি, চশমাটা পর নিচে থেকে নিয়ে আয়। ফর্মুলাটা ভুলে গেছিস? বুঝতে পারলি না ট্রায়াঙ্গেল লয়? না, সেটা সেটা তো ম্যাগনিটিউড। আর আমি এটাকে ম্যাগনিটিউডে লিখিনি, আমি ডাইরেক্ট ভেক্টর এখানে লিখেছি। হ্যাঁ, এবার তুই যদি ডাব্লিউর ম্যাগনিটিউডটা চাস তাহলে আমি এইটা লিখে দেবো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos থিটা। তখন আমি এটা লিখবো, কিন্তু আমি ম্যাগনিটিউডে আপাতত যাচ্ছি না, আমি ভেক্টরে আছি। ম্যাগনিটিউড আমার যখন কিছু দরকার হতে পারে আমি ওইটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এটা কিসের ফর্মুলা স্যার? এটা ফর্মুলাটা কিসের হবে? ওটা অ্যাডিশনের ফর্মুলা, রেজাল্ট অ্যাডিশনের ভেক্টরের। রিভার অ্যাডিশনের ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, এবার যদি এদের মাঝখানে যদি অ্যাঙ্গেলটাকে তুই আলফা ধরে নিস, আলফাই ছিল আমার, সেই মনে আছে যে একটা ভেক্টরের সাথে রেজাল্ট্যান্টের যে অ্যাঙ্গেলটা আমি নিয়েছিলাম সেটা একটা অ্যাঙ্গেল, হ্যাঁ মনে পড়ছে তো সেই জিনিসটা? আর দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা থিটা দিয়েছিলাম। তাহলে এখানে যদি আমি পরপর দুটো এরকম, একটা এদিকে আর একটা এদিকে এ আর বি নিয়েছিলাম, মনে পড়ছে তো? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কোনটা ছিল? এই এটাকে আমি এক্সটেন্ড করেছিলাম, করে এইটাকে নিয়েছিলাম, সেটাও মনে পড়ছে? মনে না পড়লে কিন্তু বলবি। তাহলে আমি এইটাকে যদি আমি মনে মনে এক্সটেন্ড করি, দিয়ে আমি এই ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেলটা দেখতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসছে, তাই তো? তাহলে সিম্পলি আমার যদি ডাব্লিউ ম্যাগনিটিউড জানতে চায় cos 90 ভ্যালু 0 হবে, তো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার অনলি সেটাই হবে। হবে তো? স্যার নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাহলে কি করব বল? তো আসতে বললাম আমি। আজকে তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা হচ্ছে এই ডাব্লিউটার ম্যাগনিটিউডটা, মানে কতটা লেন্থ অ্যাকচুয়ালি কভার করলো নদীটা, এই বোটটা এ থেকে এই পারে যাবে, ও কতটা লেন্থ অ্যাকচুয়ালি কভার করলো, এই এতটা, এই এতটা কতটা, সেটা হচ্ছে এই ভ্যালুটা। সেটা আমার যা ভেলোসিটি ভ্যালু দেওয়া থাকবে সেটার উপরে ক্যালকুলেট হবে। এটা জানার জন্য তোকে এই পাইথাগোরাস জানলেই হয়ে যায়, পিথাগোরাস জানলেই হয়ে যায়, আমার জানানো ভেক্টর লাগে না। কিন্তু ভেক্টরটা কেন ইম্পর্টেন্ট হচ্ছে? আলফাটা বার করার জন্য। কারণ আলফাটা তুই এইটা দিয়ে পাবি, সেটা হচ্ছে ট্যান আলফার ভ্যালুতে পাবি তুই। ট্যান আলফা হচ্ছে, তুই যদি এই ডায়াগ্রাম থেকে দেখতে চাস তাহলে হবে হচ্ছে ইউ এর ম্যাগনিটিউড বাই ভি এর ম্যাগনিটিউড, হবে তো? ইউ এর ম্যাগনিটিউড যেটা লম্ব, আর ভি এর ম্যাগনিটিউড যেটা ভূমি বা বেস। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এখান থেকে আমি দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে এই ম্যাগনিটিউডটা, আর এটা হচ্ছে এই কত ডিগ্রিতে নৌকার মুখটা ঘুরে গেছে। নৌকার মুখ তো ঘুরবেই। আচ্ছা, এটা হলো কেস 1। এইটা এবার টাইম কত লাগবে? টাইম টেকেন ফর ক্রস দ্য রিভার, টু ক্রস দ্য রিভার, তোরা লেখ
এই অবস্থায় নদী পেরোতে যে সময় লাগবে সেটাকে আমরা টি ড্যাশ দিয়ে দিলাম, এবং টি ড্যাশটা কি হবে বলতো, অরিজিনাল লেন্থ কোনটা গেছে ও এইখান থেকে এই পর্যন্ত, তো তার ম্যাগনিটিউড অফ ডাব্লু একই না, আর ওর ভেলোসিটিটা কত, না ম্যাগনিটিউড অফ ডাব্লু বললে হবে না, ডাব্লু তো ওটা ভেলোসিটির কম্পোনেন্ট। তুই এইটা লিখে রাখ, ইয়ে এইটা একটা নাম দিতে হবে, এ টু বি দিয়ে দে, দ্য লেন্থ এ টু বি ডিভাইডেড বাই ওর ভেলোসিটিটা কত এইদিকে ডাব্লু, তাই তো? এইটা বুঝতে পারলি কিনা বল। দেখ আমরা যে এইখানে ইউ ভি ডাব্লিউ গুলো নিয়েছি এগুলো কিন্তু সব ভেলোসিটি, বেগের লেন্থ নেই কিন্তু এখানে। এবার লেন্থ তোকে পেতে গেলে এ থেকে বি এর যে পাইথাগোরাস সেটা তোকে অ্যাপ্লাই করতে হবে, এগুলো লেন্থ। তাহলে এটা ভেলোসিটি। হ্যাঁ এটা ভেলোসিটি। এবার ধরে নে তোকে লেন্থ দিয়েছিল এইখান থেকে নদীটার লেন্থ দিয়ে দিয়েছিল এল, আর এই ভার্টিক্যাল লাইন থেকে কত দূরে নৌকাটা গিয়ে ঠেকলো সেটাও যদি তোকে দিয়ে দেয় 20 মিটার, তাহলে সেই মতো সে তুই, কোথায় আমি যাচ্ছে, উপরে যাচ্ছে এই তো? হ্যাঁ উপরে যেতে নৌকাটা পারবে উপরে না, যাচ্ছে। ওর নদীর স্রোতকে ঠেলে নিয়ে ডান দিকে করে দেবে। হ্যাঁ। ঠিক আছে, এবার এই লেন্থটা এ থেকে বি এর লেন্থটা কিন্তু টাইম টেকেনে ক্যালকুলেট হবে এইখানে, যেটা হচ্ছে এটার ম্যাগনিটিউড দিয়ে দে, এ বি এর ম্যাগনিটিউড। এবিটা কোথায় ওখানে? এ বিটা দেখ আমি দিয়েছি এইখানে, এ থেকে বি আমি নাম দিয়েছি, এটা এ তো নেই কেন? এই তো এ গ্রিন কালি দিয়ে লেখা আছে। ও ঠিক আছে। এটা হলো কেস 1। এবার কেস 2, এইটা অনেকক্ষণ বেশি টাইম লাগবে নদীটা পেরোতে, কারণ তুই অনেক লেন্থ কভার করছিস, তাই না? তুই দেখ এখানে যেতে যাচ্ছিস, ঘুরে গিয়ে এদিকে চলে এসেছিস। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে অরিজিনাল মাঝিরা যেটা করে সেটা হচ্ছে, না এদিকে এদিকে নৌকা পার করতে হবে আমার, আমার এইদিকে এদিকে কোনো ব্যাপার নেই, ডান দিক বাদিকে কোনো ব্যাপার নেই, নৌকাটা ঘাটে বাঁধা আছে উল্টো দিকে যাবে। এবার তুই কেস 1-এ গেছিস, ডাইরেক্ট সোজা যেতে চালু করেছিস, তার জন্য রেজাল্ট্যান্ট ঘুরে গেছে। এইবার আমি যে কেস 2টা নেব সেটা হচ্ছে রেজাল্ট্যান্টটা আমার এইটা চাই, আমার রেজাল্ট্যান্ট এইটা চাই, যাতে আমি মানে সিধা উপরে। সিধা একদম উপরে। আচ্ছা তার মানে আগের কেসে আমি এখানে ছিলাম, এখানে যেতে হবে, আমি ডাইরেক্ট ওটাই ট্রাই করেছি, ওটাই ট্রাই করেছিস, তার ডান বদলে দিকে ওই করে দিকে চলে গেছি। তাহলে এখন এই দিকে হ্যাঁ তাহলে এখন আমাকে নদীটা যেটা নৌকাটা চালাতে হবে সেটা হচ্ছে এই দিক করে আমাকে চালাতে হবে, তাতে সিধা হয়েছে। ইয়েস, তাতে সিধা হয়ে যাবে। তাহলে আমার যে কম্পোনেন্ট সেটাকে আমি এইদিকে, নৌকার বেগটা কি ছিল, নৌকারটা ভি ছিল, তাহলে এটা ভি, এইটা ইউ, তাহলে রেজাল্ট্যান্ট আমি গ্রিনটা পাচ্ছি। এবার ক্লিয়ার হলো না হলো না? দেখ আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করেছি। এবার কথা হচ্ছে আমাকে কোশ্চেন করবে এই আলফার ভ্যালুটা কত, নৌকাটা আমি স্টার্টিং এ কত বেগে শুরু করব। তাহলে এখানেও সেম হিসাব হবে, এটা হচ্ছে ইউ প্লাস ভি ইকুয়ালস টু ডাব্লু, এখানেও ক্যালকুলেশন সেমই হবে। এই লেন্থটা দেওয়া আছে এল, তাহলে টাইমটা কত হবে, সময়টা কত লাগবে, এল বাই রেজাল্ট্যান্টের। স্যার এখানে ওই দুটো টিটা আছে নাকি মাঝখানে একটা? হ্যাঁ ওই মাঝখানে ওই আলফা অ্যাঙ্গেলটা কি আলফা দেওয়া আছে? আলফা অ্যাঙ্গেল? আলফা, মাঝখানে আলফা আছে অ্যাঙ্গেলটা। স্যার অ্যালফা ভ্যালু কত? আলফার ভ্যালুটা আমি কোশ্চেন দিলে তাহলে আলফার ভ্যালু আসবে। বুঝছে? আর ডাব্লু কি করে বার করবি, এইটা ফর্মুলা,
ভি দিয়ে দিলে ইউ দিয়ে দিলে ইজিলি ডাব্লিউ বেরিয়ে যাবে, ওই রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার। আর এখানে কিন্তু ইউ আর ভি এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, ঠিক আছে? সো অ্যাঙ্গেল তোমাকে ভেবে চিন্তে বসাতে লাগবে, ঠিক আছে? ব্যাস, তাহলে আর এইটাতে আর কোনো সমস্যা নেই। এবার আমরা প্রবলেমে ঢুকবো। আচ্ছা, স্যার ওখানে কোশ্চেন ফর্মুলা একবার দেখি। হুম। আমি গ্রুপে একটা কোশ্চেন আমি তুলে দিচ্ছি, বাংলায় লেখা আছে, ওটাকে আমি ইংরাজিতেও তুলে দিচ্ছি, ইংরেজিতে আমি লিখে বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হলো 135। হয়ে গেছে। আচ্ছা আমাদের গ্রুপটা কোথায়? জিৎ এই কোশ্চেনটা লিখে ফেল, যে কোশ্চেনটা আমি পাঠাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে যে দুটো নৌকা দেওয়া আছে, প্রতিটি 8 ঘন্টায়, এই ঘন্টায় 8 কিলোমিটার বেগে 800 মিটার নদী পার হওয়ার চেষ্টা করে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা লেখ যে টু বোট velocity 8 kilometer per hour try to cross 800 meter river, ঠিক আছে? কারেন্ট অফ ওয়াটার এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা, একটি ন্যূনতম পথে আর এবং অপরটি ন্যূনতম সময় নদীটা অতিক্রম করেন। আচ্ছা, তার মানে ওয়ান বোট কভার্স ইন মিনিমাম টাইম and another one in minimum length, full stop। আচ্ছা, যদি নৌকা দুটি একই সময় রওনা করে তাহলে কত টাইম? আচ্ছা, if they start in same time what will be the time gap after crossing? কর এটা, এটা নিজের আগে চেষ্টা কর, দেখিস না কোশ্চেনটা লেখা হয়ে গেছে তো? লেখা না হয়ে গেলে এমআইএন টা কি মিনিমাম? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম, এমআইএন টা মিনিমাম। টাইম গ্যাপ আফটার ক্রসিং। দুটো কেসেই ক্যালকুলেট কর। ফার্স্টেরটা হচ্ছে নৌকাটা এরকম রেজাল্ট্যান্টটা এটা নিয়ে গেছে, এইটা রেজাল্ট্যান্টে গেছে, আর একটা রেজাল্ট্যান্টে এইটায় গেছে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে টাইমটা ক্যালকুলেট কর, বুঝতে পারলি? এইটা যেটায় গেছে সেটা হচ্ছে মিনিমাম লেন্থে গেছে, আর এদিকটা যাবে মিনিমাম টাইমে। দেখ ক্যালকুলেট কর, তাহলেই বুঝতে পারবি ওদিকটা কেন মিনিমাম টাইমে গেছে। ফর্মুলাগুলো বলে দিলে ভালো। ফর্মুলাগুলো নিজে বানা পিথাগোরাস দিয়ে। নদীর কারেন্ট কার ডান দিকে?
হ্যাঁ ওই যে সোজা মিনিমাম লেন্থ সোজা। আর মিনিমাম টাইম কিন্তু এইটা হবে, তুই দেখে নিস এইটা মিনিমাম টাইমটা এইটা হবে। ঠিক আছে, লেন্থটা মিনিমাম হচ্ছে না, তো মিনিমাম টাইমে এটা হয়ে যাবে, কারণ অপোজিট রিলেশন দেখ। এবার টাইম ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। এবার এইটাতে কিন্তু স্পিডটা বেশি থাকে, কারণ রেজাল্ট্যান্ট স্পিডটা এটার সাথে অ্যাড হয়। তাহলে স্পিড যদি বেশি থাকে তাহলে টাইম কমে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টাইম শর্টেরটা, আর এইটা হচ্ছে লেন্থ শর্টেরটা। বুঝতে পারলি? মানে আমরা যেটা কেস 1 করেছিলাম, ঠিক আছে, কেস 1টাতে আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হয়েছিল, ঠিক কথা, কিন্তু আমাদের টাইমটা কিন্তু কম যাবে। এটা মিনিমাম টাইমের প্রবলেম। আর এইটা কেস 2টা যেটা, এটা মিনিমাম ডিস্টেন্সের প্রবলেম। এবার কর। টাইমটা করবো না ডিস্টেন্স করবো? কেসটা, প্রথমের কেসটা হচ্ছে মিনিমাম টাইম, আর সেকেন্ডটা মিনিমাম ডিস্টেন্স। হুম। দুটোই করবো? হুম। আচ্ছা, এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা আমি বলে দিই, দাঁড়া, নাহলে অঙ্কগুলো সব ভুলভাল উত্তর বেরোবে। দেখ একটা জিনিস দেখ, এই কেস নাম্বার 2টাতে দেখ, সেটা হচ্ছে তুই এই যদি ট্রায়াঙ্গেলটা কনসিডার করিস, এদিকে দেখ, সবাই তাকায় দিকে, যদি এই ট্রায়াঙ্গেলটা তুই কনসিডার করিস, এইটা যদি অরিজিন হয়, মানে সিধা টু সিধাটা একদম অরিজিন, তাহলে ইউ এর ডাইরেকশনটা ডান দিকে আছে আমি মানছি, কিন্তু ঠিক যে ডাইরেকশনটা নেওয়া আছে সেটা কিন্তু লেফট সাইডে আছে। স্যার বুঝতে পারলাম না। এই দেখ, মানে ধরে নে এইটা অরিজিন, ঠিক আছে, আর এটা নাম্বার লাইন বা এক্স অ্যাক্সিস ধরতে পারিস। যদি ধরে নে এইখানে এটা কি? এক নাম্বার লাইন এক্স অ্যাক্সিস, এবার ধরে নে এদিকটা প্লাস এক্স, এবার এখান থেকে একটা ভেক্টর স্টার্ট হয়ে এদিকে গেছে এই ডাইরেকশনে, তাহলে এর লেন্থটা কত, এখানে যদি 2 কোঅর্ডিনেট আর এখানে যদি 5 কোঅর্ডিনেট থাকে তাহলে 3 আই ক্যাপ। এবার সেম এইটা যদি এই দিকে থাকে, ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে -2, এদিকে হচ্ছে -5, তাহলে এর লেন্থটা কিন্তু নেগেটিভে আছে আর ডাইরেকশনটা কিন্তু পজিটিভ আই ক্যাপের দিকে আছে। তো এইটা তুই একটুখানি মাথায় রাখবি, যখন আমরা এইখানে ইউটাকে ধরবো না, এটা আমাদেরকে কিন্তু -ইউ ধরতে হবে। ঠিক আছে, কারণ এটা মাইনাস ইউটা হ্যাঁ, মানে হলো তো, কারণ অরিজিনের রেসপেক্টে এটা উল্টো দিকে আছে। তো আমার এইখানে এইটা ঠিক আছে, এটা ভেক্টরিক্যালি ডায়াগ্রামটা, কিন্তু যদি তুই পাইথাগোরাস অ্যাপ্লাই করিস তাহলে কিন্তু এই রিলেশনটা এই রকম হবে, ডাব্লিউ ইকুয়ালস টু, দাঁড়া আরেকবার, না, হ্যাঁ, যদি তুই পাইথাগোরাস অ্যাপ্লাই করিস এইটা ভি স্কোয়ার হবে ইকুয়ালস টু -ইউ এর স্কোয়ার, আলটিমেটলি মনে হয় একটা এফেক্ট পড়বে, তাহলে ডাব্লিউ স্কোয়ারটা হচ্ছে ভি স্কোয়ার, এদিকে -ইউটা গিয়ে +ইউ হয়ে যাবে, তো এটা কিন্তু এই রকম গিয়ে দাঁড়াবে, ম্যাগনিটিউডটা খালি বলছি আমি। বুঝতে
বুঝতে পারলে? স্যার ইউএস স্কোয়ার আছে তো মাইনাস ইউএস হ্যাঁ কত ইউ এর প্লাসই স্কোয়ার, হয়ে গেল। না 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 সাইডটা চেঞ্জ করা, কথা না বলে সাইড চেঞ্জ করা। মাইনাস ইউ এর স্কোয়ারটা প্লাস ইউ স্কোয়ার হয়ে যাবে, এটা এদিকে আসলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার হবে। তাহলে ডাব্লিউর ম্যাগনিটিউডটা কত এটা কিসের হবে? ফর্মুলা? হ্যাঁ রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। হ্যাঁ একই হচ্ছে, কিন্তু আমি কনসেপ্টটা দিয়ে রাখলাম কারণ যদি আমার ভেক্টারিক্যালি ভেলোসিটিগুলো বলে দেয় না যে একটা ভেক্টর এরমভাবে দিয়ে দিল ইউ, যেটা হচ্ছে মাইনাস টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ, তখন কিন্তু তুই আমাকে বলতেই পারিস যেটা মাইনাস দিচ্ছে, তার মানে কি ভেলোসিটিটা ওদিকে না। ক্লিয়ার তো? নে এবার কর। স্যার ওকে আদৌ লিখিনি, এখন লিখছিলাম। কিছু লিখতে হবে না, তুই ইয়ে কর, নর্মালভাবে এই প্রবলেমটা কর। একটা পিকচার হবে, আমি পিকচারগুলো এঁকে দিচ্ছি একটুখানি। দুটো পিকচার হবে, একটা এইদিকে আর একটা এইদিকে আমি করে দিচ্ছি। এটা ইউ, আর এদিক থেকে তুই যদি স্ট্রেট পাথটা কনসিডার করিস, এটা হচ্ছে মিনিমাম লেন্থেরটা, তাহলে রেজাল্টটা কিন্তু এই দিকে হবে, মানে এইটা, এটা হবে ভি, এটা হবে ইউ, আমি মাইনাস ইউ লিখলাম, আর এটা হবে ডাব্লিউ। এটা হচ্ছে মিনিমাম লেন্থ, ঠিক আছে। আর একটা হচ্ছে আর মিনিমাম টাইম কোনটা হবে, এটা হচ্ছে রেজাল্ট টাইমটা আমার থাকবে এই দিকে। এক্ষেত্রে এটা ভি, এটা ইউ, এটা ডাব্লিউ। তাহলে কত বেরিয়েছে, প্রথমেরটা কত বেরিয়েছে মিনিমাম লেন্থেরটা? 0.12, মানে 0.1 বেরোচ্ছে। 1.2টাকে যদি হাইট করে দিই আমি, আর সেকেন্ড ডেটটা ওটা 6 মিনিট হয়েছে, তাহলে ফার্স্টেরটা। ঠিক আছে ঠিক আছে, আর সেকেন্ড কেসটা বার কর। ফার্স্টেটা বেরিয়েছে তো 0.1, হ্যাঁ 0.1 মানে আওয়ারটাকে তুই মিনিটে করে নে, 60 দিয়ে মাল্টিপ্লাই করে স্যার আমি মিনিমাম লেন্থটাই করছি। আচ্ছা ওই 7.69 মিনিটটাকে কি অ্যারাউন্ড 6 মিনিট ধরেছে? হ্যাঁ ওরা ওই 0 পয়েন্ট ওই, কিন্তু এদের কিন্তু 0.1, হ্যাঁ 0.128 মানে 7.69 মিনিট, ঠিক আছে। আর কেস টুটা কম, এটা ন্যূনতম টাইম মানে মিনিমাম টাইম। না আমি লেন্থটা করছি এখন। এইটা 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 এই লেন্থটা তোকে বার করতে হবে, গ্রিন কালারের।
স্যার ইউ sin থিটা আচ্ছা দেখ, ইকুয়ালস টু ভি তো আচ্ছা দেখ দেখ একটা একটা জিনিস দেখ, এদিকে স্যার দেখ। বলছি আমি এই ইউ sin থিটা ইকুয়ালস টু ভি তো হ্যাঁ, ইউ sin থিটা ইকুয়ালস টু ভি ইউ সাইন থিটা ইকুয়ালস টু ভি, না 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 না, কেন করতে যাচ্ছিস এসব? আচ্ছা দেখ একটা জিনিস দেখ, এই লেন্থটাকে পেতে গেলে তোকে সবার আগে যেটা করতে হবে, এইখান থেকে এইখানে যেতে কত টাইম লাগছে সেটা একটু ক্যালকুলেট করতো। এই এ থেকে বিতে যেতে, মানে কিছু ছাড়াই, ঠিক আছে, এর লেন্থটা আমার দরকার আছে। সরি, এর লেন্থটা দেওয়া আছে না, কতটা চওড়া? হ্যাঁ 800 মিটার। আচ্ছা এইটা লেন্থটা দেওয়া আছে 800 মিটার। এবার এইটা, আচ্ছা দাঁড়া, ভিটা কত, শুধু বোটের ভিটা কত? 8, তাই তো? তাহলে টাইমটা কতটা লাগছে দেখ তো, 800 মিটার। দাঁড়া না, আমি কিলোমিটারে করবো, এটা মানে 0.8। হুম 0.8 ডিভাইডেড বাই 8, তো এটা লাগছে 0.1 আওয়ার, ঠিক আছে, হ্যাঁ কি না? আচ্ছা এবার এই 0.1 আওয়ারে এই বি থেকে সিটা বার কর। স্যার কি বল 0.8 বাই 8 মানে বি থেকে সিটা বের করবো। লেন্থ, হ্যাঁ, বি থেকে সিটা বার কর, ডিস্টেন্সটা, ডিস্টেন্সের ফর্মুলাটা কি? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম তো। তাহলে ইউ এর ভ্যালুটা কত দেওয়া আছে? কারেন্ট অফ দ্য ওয়ার 5, তাই তো, তার মানে 5 ইন্টু 0.1, তার মানে 0.5 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা তার মানে এইটা হচ্ছে 0.8 ডলারটা, আর এইটা হচ্ছে 0.5, তাহলে এই লেন্থটা বার কর। তাহলে রুট ওভার অফ 0.8 এর স্কোয়ার প্লাস 0.5 এর স্কোয়ার কত হয়? আচ্ছা 8/10 তো, তাহলে স্কোয়ার, তাহলে দুটো থেকেই আমি স্কোয়ারটা বার করে 1/10 করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলি? এ দেখ 8/10, এখানে 5/10 স্কোয়ার হচ্ছে, তাহলে তলায় 100 আসবে, এখানেও তলায় 100 আসবে, ওই 100টাকে কমন নিয়ে আমি বাইরে বার করে 1/10 করে দিলাম, বুঝতে পারলি? মানে বুঝলাম না আর না ভেতরে লিখলাম 64 প্লাস 25, তাহলে এই রুট 39। তাহলে 1/10 রুট 39 হচ্ছে এই ডিস্টেন্সটা। রুট 39 মানে ওটা ক্যালকুলেট করে কত আসবে? 6 পয়েন্ট সামথিং আসবে, 6.4 আসবে না, 6.24। আচ্ছা তাহলে লেন্থটা হচ্ছে 6.24 -25 তো বাই 10, তার মানে 0.6 কিলোমিটার হয়েছে। এই 64 প্লাস 25, হ্যাঁ, রুট 39 কী করে হয়? আমি সেটাই তো বুঝতে পারছি 9, 8, কেন মাইনাস করবো, আমি এইটা ক্যালকুলেট করছি, এই লেন্থটা, তাহলে 89 মানে হচ্ছে 9 9 81, 9 পয়েন্ট সামথিং হবে, ওভার 89, 9.4, ঠিক আছে, তার মানে 9.4 বাই 10, 0.9, ঠিক আছে, আমি আর ডেসিমালগুলো নিচ্ছি না, 0.9 কিলোমিটার। এবার এই ডিস্টেন্সটা ও কত ভেলোসিটি নিয়ে গেছে সেটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। তাহলে ডাব্লিউর ম্যাগনিটিউডটা কত হবে? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ইউ এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কত, ফটাফট বল।
তাহলে কত হবে এটা 25 প্লাস, এটা আমি করে ভুল করলাম এই ইয়েটা, আমি √89 লিখে দিলেই হতো। আচ্ছা হলো, তাহলে তাহলে টাইমটা ক্যালকুলেট কর। ডিস্টেন্স মানে 1/10 √89 বাই ভেলোসিটি হচ্ছে √89, সো আনসার আসবে 0.1 আওয়ার মানে 6 মিনিট। বুঝতে পারলি? আর ওখানে এসেছিল কত, এইখানে কত এসেছিল টাইমটা 7.69 মিনিট, মিনিট। আর এখানে এটা তাহলে টাইম গ্যাপ t1 মাইনাস t2 7.169 মাইনাস 6 1.169। বুঝতে পারলি কিনা বল? বুঝতে পারলি? ফার্স্ট কেসটা তো আমি করিই নি, ফার্স্ট কেসটা আমি এটা পুরোটাই সেকেন্ড কেসটা করলাম। হ্যাঁ ফার্স্ট কেসটা কি হবে, এইখান থেকে ও এইখানে গেছে, এই ভেলোসিটিটা নেব আর এই লেন্থটা নেব। এবার এই ভেলোসিটিটা কত বার করেছি দেখ, 1/10 √89, আর এইখানে লেন্থটা কত 0.9, দ্যাট 0.9 না 0.8 আছে 800। হ্যাঁ এই লেন্থটা, আমি যে ভেলোসিটিটা নেব সেই ভেলোসিটির কম্পোনেন্ট নেব। তাহলে এইখানে t1টা কত হবে 0.8 বাই 1/10 √89। তাহলে এটা করলে কত হয়, এটা মানে 80 বাই √89। এই যে 8.4 ইন্টু 60। এটা তোরা কি করেছিস রে, এইটা কি করে ক্যালকুলেট করেছিস এইটা, এই যে 7.69? হ্যাঁ এখানে তো বইতে করে দেওয়া আছে 7.69, আমি বললাম তোরা কি করে করেছিস, ক্যালকুলেটর কিভাবে করেছিস? আমি তো ক্যালকুলেটর বল, আমাকে বল দেখি। √39 কোথা থেকে এলো? দাঁড়া 1 মিনিট দাঁড়া। v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার, তাহলে আমার তো চাই ডাব্লিউ স্কোয়ারটা, তাহলে √v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি স্কোয়ার কত মাইনাস 25, তাহলে এটা কত আসছে √39, এইখানে √39। ঠিক আছে √39, আর লেন্থটা 0.8, তাহলে t1টা এখান থেকে আসবে হচ্ছে 0.8 বাই √39। এটা কর এবার। স্যার উপরেরটা লেনটা বুঝতে পারলাম। এগুলো কিন্তু 1.0.12 আওয়ার। এটাকে যদি তুই 60 দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে 7.69। যে লেন্থটা নিতে হবে তার করেসপন্ডিং তোমাকে ভেলোসিটিটা ক্যালকুলেট করতে হবে, আর লেন্থ যখন ক্যালকুলেট করবি ইন্ডিভিজুয়াল ভেলোসিটি দিয়ে টাইমকে মাল্টিপ্লাই করে দিবি, তাহলে লেন্থ বেরিয়ে যাবে। আর লেন্থ বেরিয়ে গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করে দিবি। আর ভেলোসিটির জন্য আমরা ভেলোসিটির অ্যাডিশনের ফর্মুলা ইউজ করছি, সেখানে cos 90টা 0 আছে বলে পিথাগোরাসের মতো দেখতে একটা ফর্মুলা বেরোচ্ছে যেটা পিথাগোরাস নয়। ঠিক আছে ব্যাস, তাহলে এই হলো বোট রিভার প্রবলেম। ভালো প্রবলেম এটা, এটাই আমি পড়াই প্রত্যেকবার। ও দুটো ডাব্লু আলাদা হবে তো, আমি তো ভুল লিখেছিলাম তখন। হয়ে গেছে তাহলে। তাহলে এই একটা অঙ্ক করে দিলাম, আর অঙ্ক বড় অঙ্ক নেই। এবার আর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ওই পার্ট করে দিয়েছে, মানে বলে দিচ্ছে এরম যেতে কত টাইম লাগে বা এরম যেতে কত টাইম লাগে, একটা করে দিয়েছে। ঠিক আছে আমি বড়টা করিয়ে দিয়েছি। এইবার হেডিং কর হচ্ছে বৃষ্টির প্রবলেম।
দেখ বৃষ্টির আপেক্ষিক বেগ বলে হেডিং কর, আর ইংরেজিতে হেডিং কর রিলেটিভ ভেলোসিটি অফ রেইন। হ্যাঁ হ্যাঁ, তোদের আইএসসি তে ক্যালকুলেটর আছে, ওদের নেই, তোদের ক্যালকুলেটর ইউজ করা বন্ধ কর। হ্যাঁ আইএসসি তে আছে, সিবিএসসি তেও নেই। রিলেটিভ ভেলোসিটি অফ, এটা কি স্যার? রিলেটিভ ভেলোসিটি অফ রেইন। ও, বৃষ্টির আপেক্ষিক বেগ এটার মানে কি? দেখছি মানে কি। না সেটা বলছি না, মানে? বৃষ্টি আপেক্ষিক বেগ মানে সোজা পড়ছে না বেঁকে পড়ছে সেটা। তাই মাইনাস হাওয়া দিলেও তো বেঁকে যায়। দেখছি কেন বেঁকে যাচ্ছে, হাওয়া দিলে এমনিও বেঁকে যায়। ট্রেনে যেতে যেতে, যেটা এখন আমি যে গল্পটা বলবো, এবার যদি বৃষ্টি পড়ে ট্রেনে যেতে যেতে অবশ্যই এটা নোটিস করবি। টোটোয় থাকলে নোটিস করতে পারবি না, কারণ টোটোর স্পিড অত নয়, হ্যাঁ বেগ কম, সেই জন্য তুই নোটিসেবল হবে না। ট্রেনে যেতে যেতে অবশ্যই তুই এটা নোটিস করিস। আর তুই যদি ভাবিস যে হাওয়ার জন্য বৃষ্টির বেগ বেঁকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা খুব ভুল ধারণা, ঠিক আছে? আচ্ছা দেখ কি, আচ্ছা দেখ 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 আচ্ছা, বৃষ্টির যে ভেলোসিটি সেটা আমি হোয়াইট লাইট দিয়েই বলছি। আচ্ছা এটাকে আমরা ভি ধরে নেব, ঠিক আছে? ভেলোসিটি। হ্যাঁ, ভেলোসিটি অফ রেইন, বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ হচ্ছে ভেলোসিটি অফ রেইন ভি। এটা ওয়ান হিসেবে ধরে নিচ্ছি, এক্সাম্পল ওয়ান। কিছু ওয়ান টু ওয়ান না, এটা লেখ। ওকে, ঠিক আছে? হুম, আচ্ছা এইবার আমি যদি ভালো করে বুঝবি, আমি যদি এদিকে যাই হুম। তাহলে দুনিয়া কোন দিকে যায়? পিছনের দিকে, ঠিক আছে? তাহলে আমি যদি মানে? আমি যদি ডান দিকে যাই, হ্যাঁ, তাহলে আমি দেখব জিনিসপত্রগুলো পিছনের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, আর আমি যাচ্ছি মানে আমাকে যদি কেউ দেখে তাহলে সে দেখবে টুয়ার্ডস রাইটে আমি মুভ করছি। হুম, এটা আমাকে অন্য লোক দেখবে, আমি নই। আর আমি কোন ঠিক আছে। জিনিসটা দেখব? সেটা পেছনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা লিখতে হবে। লেখ, বাংলাটা লিখে নে আগে। সেটা হচ্ছে আমি যদি ডান দিকে যাই, দাঁড়া ইংরেজিতে লিখে দেবো। আমি যদি ডান দিকে যাই তাহলে পারিপার্শ্বিক বস্তুগুলি আমার সাপেক্ষে বাঁদিকে যায়, এই হ্যাঁ আমার সাপেক্ষে বাঁদিকে যায়। ঠিক আছে? আচ্ছা, আমার সাপেক্ষে বাঁদিকে যায়, তাহলে আমার ভেলোসিটি যদি ইউ ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করি, আমার ভেলোসিটিকে, আমার বেগকে যদি ইউ ভেক্টর দিয়ে সূচিত করা হয়, তাই ইংলিশটা বলো নি। আমি ইংরেজিটা বলবো, আমি ইংরেজিটা লিখবো। আমার ভেক্টরকে যদি ইউ দিয়ে সূচিত করা হয়, তাহলে পারিপার্শ্বিকের বেগ আমার সাপেক্ষে, পারিপার্শ্বিকের বেগ আমার সাপেক্ষে
পারিপার্শ্বিকের বেগ আমার সাপেক্ষে মাইনাস ইউ। এবার ইংরেজিতে লেখ মাইনাস ইউ, ভেক্টর দিবি অবশ্যই। আচ্ছা, এবার ইংরেজিতে লেখ ইফ মাই ভেলোসিটি টুয়ার্ডস if my velocity right direction surrounding will move towards left. আমি কিছু ভার্ব ইউজ করলাম না, ঠিক আছে? এটা একটা সেন্টেন্স আছে। ঠিক আছে, সো এইটা ইম্পর্টেন্ট লাইন। দ্য ভেলোসিটি অফ সারাউন্ডিং w dot r dot t with respect to me is minus u। ঠিক আছে, ক্লিয়ার? ছবিটাকে আমাকে সরাতে হবে। ঠিক আছে, why active in হ্যাঁ, উইথ রেসপেক্ট টু। তাহলে আমার ভেলোসিটিটা নিয়ে আমি অত বদার নই, আর উল্টো দিকেরটা নিয়ে আমি বদার। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমার ভেলোসিটির ম্যাগনিটিউড যত, আমি উল্টো দিকের মানুষগুলোকে ঠিক সেম ভেলোসিটিতেই পেছনে দিতে দেখব। তার মানে আমার ভেক্টরের লেন্থ যতটা হবে সেই ভেক্টরের উল্টো দিকের ভেক্টরেরও লেন্থ ততটাই হবে, উল্টো দিকে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 30 আই ক্যাপ হয়, এটা -30 আই ক্যাপ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ইম্পর্টেন্ট যে কথাটা, আমার ভেলোসিটি যত বাড়বে আমার ভেক্টরের লেন্থও তত বাড়বে। ঠিক আছে, তাহলে আমার উল্টো দিকের ভেক্টরেরও লেন্থ তত বাড়বে, সেম সেম হবে নাকি না? আচ্ছা, এই হলো দুটো ইনসিডেন্ট, আমি একটাই ছবিতে কম বেশি দিয়ে দেখালাম। ঠিক আছে, এবার আমার ব্রেন কি প্রসেস করবে? ব্রেন আমার যেটা দেখবে সেটা হচ্ছে উল্টো দিকের জিনিসগুলোকে দেখছে, তার সাথে বৃষ্টির ডাউনওয়ার্ড মোশনটাকে দেখছে। তো এই দুটোকে একসাথে রেজাল্ট করে আমার ব্রেনটা দেখবে। আর সেটা কি বা প্রসেসের রেজাল্ট হবে? বাই প্যারালেলোগ্রাম ল। এটা একটা সামান্তরিক। এটা নিয়ে কারোর ডাউট আছে যে আয়তক্ষেত্র একটা সামান্তরিক হয়? রেক্ট্যাঙ্গুলার ক্যান বি এ প্যারালেলোগ্রাম। পড়েছিলিস তাই তো? প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের যে ডেফিনেশনটা দেওয়া থাকে সেটা হচ্ছে অপোজিট সাইডগুলো প্যারালাল হলেই এটা প্যারালেলোগ্রামের ক্যাটাগরিতে পড়ে যাবে। তাহলে আমার আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের ক্ষেত্রে অপোজিট সাইডগুলো প্যারালাল, তো প্যারালেলোগ্রাম হয়ে যাবে। কিন্তু এইটা কি আয়তক্ষেত্র হবে? হবে না। কেন? কারণ আয়তক্ষেত্র হতে গেলে বা রেক্ট্যাঙ্গেল হতে গেলে আর একটা অ্যাডিশনাল যেটা হতে হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাড হতে হয়। তাহলে এইটা একটা যে আমি প্যারালেলোগ্রাম ড্র করেছি তাতে কারোর সন্দেহ নেই। এবার এর রেজাল্ট্যান্টটা তাহলে কি হবে? এর রেজাল্ট্যান্ট আমি ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করছি, এইটা হবে এর রেজাল্ট্যান্ট। কারণ সূত্রটা কি ছিল? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে ওর মাঝখান দিয়ে স্টার্টিং পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট। এইবার তুই
এটা একটা পিকচার হলো। আর একটা পিকচার যদি তুই ড্র করিস তাহলে এইটা হবে। এইটা রেজাল্টান্টটা হবে। রেজাল্টান্টটা আমি গ্রিন দিয়ে করছি। এবার তুই আমাকে একটা কথা বল, আমার ব্রেন দেখবে বৃষ্টির ফোঁটাটা এরকম ভাবে পড়ছে, তাহলে বৃষ্টির যে ফোঁটাটা এরকম কাত করে পড়ছে এর কারণটা কে? আমি নিজেই। তাই না? আমার এই দিকে ভেলোসিটিটা ছিল বলেই আমাকে উল্টো দিকে আমার ভেলোসিটি সারাউন্ডিং এর ড্র করতে হয়েছে। আমার ব্রেন একটা আয়তকার বানিয়ে এরকমভাবে দেখছে। এবার তুই বল, যদি আমার ভেলোসিটি বেশি থাকে তাহলে স্কাই লাইনের বেশি দেখবে, আমার ভেলোসিটি যদি কম থাকে গ্রিন লাইনে দেখবে। টোটোর ভেলোসিটি আরও কম তাহলে ভেক্টরের ভ্যালু আরও ছোট, খুব লিনিয়েন্ট ও কার্ভটা নেবে। ট্রেনের স্পিড অনেক বেশি তাহলে ওর ভেক্টরের কম্পোনেন্টের মানও অনেক বেশি, তাহলে একদম শুইয়ে দেখবে। এই জন্য যত জোরে গাড়ি চালাস ছাতাটা তোকে আরও তত শুইয়ে ধরতে হয়, যাতে বৃষ্টির ফোঁটাটা এদিক থেকে আসছে বলে মনে হয়, ব্লকেজটা আমার এদিক থেকে হবে। আর যদি তুই দাঁড়িয়ে থাকিস তাহলে ছাতাটা এরম করে ধরিস, সোজা। কারণ শুধু একদম ভেলোসিটিটা থাকে, এইটা থাকে না। ঠিক আছে? রিজনগুলো কিন্তু সব আলাদা আলাদা। হ্যাঁ বল তাড়াতাড়ি বল। দেখা, এই কালারটা অন্য কালার নেই। এগুলো তো বুয়ের কালার। না না, ল্যাভেন্ডার ল্যাভেন্ডার দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নে এটা নিয়ে নে। আচ্ছা, তাহলে যত যত ভেলোসিটি বাড়বে তত এই ভেক্টরটা টেনে আরো লম্বা হবে, আর তত বৃষ্টির ফোঁটাটা শুয়ে পড়ছে বলে মনে হবে। ঠিক আছে? ব্যাস, তাহলে এটাই। এবার হাওয়ার জন্য দেখ, হাওয়া যদি এই দিকে থাকে তাহলে এই সেম ঘটনা হবে। আমি যদি দাঁড়িয়ে আছি, ধরে নে আমি দাঁড়িয়েই আছি, হাওয়া এদিকে যাচ্ছে, বৃষ্টির ফোঁটা নিচে পড়ছে, তাহলে হবে এরকম প্রসেস হবে। ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা নেই। এইবার কি, এইবার ধর দেখ, এবার তিনটে ঘটনা আমি একসাথে তিনটে ঘটনা দিচ্ছি। এক হচ্ছে বৃষ্টির ফোঁটা নিচে পড়ছে, আমি এদিকে খুব জোরে দৌড়াচ্ছি, তাহলে আমার উল্টো দিকে একটা ভেলোসিটি মাইনাস ইউ, হাওয়া আবার এদিকে চলছে যেটা ডাব্লিউ। তাহলে এই কম্পোনেন্টটা মানে ধরে নে এইখান থেকে আছে, হাওয়া এদিকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই কম্পোনেন্টটা দুটো অ্যাড হয়ে এইটা আরো লম্বা হবে। আমি কোন দিকে দৌড়াচ্ছি? আমি এদিকে দৌড়াচ্ছি, হাওয়ার দিকে যদি দৌড়াস তাহলে এরকম হবে, মানে হাওয়া ক্যান্সেল আউট হবে। হাওয়ার দিকে যদি দৌড়াস তুই, হ্যাঁ দুজনেরটা একই দিকে হচ্ছে, ওই জন্য। এবার দেখ, আমি তোরা যেটা বললি ভালো কথা বললি, আরও তোদেরকে আমি বলি, ধরে নে একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন ওইদিকে যাচ্ছে। ঠিক আছে? এবার
দুটোই একদিকে? দুটোই একই দিকে। এটা ইউ, এটাও প্লাস ইউ। দুটোই এইখানের একই। একটা প্যাসেঞ্জার, এখানে একটা প্যাসেঞ্জারকে রেস্ট দেখবে, নড়ছেই না দেখবে। তাহলে এর রিজনটা কি? রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইকুয়ালস টু 0। মানে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ 0। এইবার যদি উল্টো দিকে হয়, এটা এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, তাহলে কি হবে? রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি এটা অ্যাড হয়ে যাবে, এত স্পিডে যাবে দেখা যাবে না। কারণ কি? আমি কোন দিকে, আমি কোন ট্রেনে আছি? আমি এই ট্রেনটায় আছি, এটা আমি আই, ঠিক আছে? তাহলে আমি যদি এদিকে যাই, তাহলে আমার সারাউন্ডিং কোন দিকে মুভ করবে? ডান দিকে। এবার তুই দেখ, এদিকে একটা ভেলোসিটি ইউ, এদিকে আর একটা ভেলোসিটি ভি, তাহলে দুটো অ্যাড হয়ে যাচ্ছে। ওই জন্য আমি দেখছি যে খুব জোরে দৌড়াচ্ছে। আর এদিকে হলে কি হচ্ছে? আমি ডান দিকে যাচ্ছি, তাহলে আমার সারাউন্ডিং কোন দিকে যাচ্ছে? এদিকে। সেম স্পিড যদি থাকে দুজনের, দুজন দুজনকে নালিফাই করে দিচ্ছে। তাহলে আমার ব্রেন কি প্রসেস করবে? দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা ভেক্টরের মজা, অ্যাপ্লিকেশন এগুলো, বুঝতে পেরেছিস? তাহলে আমি যেটা দেখছি ফার্স্ট পারসন হয়ে, আমি তাকে দেখবো, আমি সেকেন্ড পারসন গুলোকে দেখবো, এইগুলোকে যেগুলো আমার উল্টো দিকে যাচ্ছে। আর অন্য দিকের লোকেরা যদি আমাকে অবজার্ভ করে, তাহলে আমি যেদিকে যাচ্ছি প্রপার সেই দিকেই দেখবে। তার মানে আইনস্টাইন এখান থেকে, এটা নিউটনের জিনিস, আইনস্টাইনের নয়। আইনস্টাইন নিউটনের জিনিসটা কি, যে কার রেসপেক্টে কথা বলছো সেটাকে আগে বলো। ঠিক আছে, এই সেম ঘরে আমরা বসে আছি, তাহলে আমাদের ভেলোসিটি একে অপরের রেসপেক্টে 0। কিন্তু আমাদেরকে কেউ যদি মুন থেকে অবজার্ভ করে, তাহলে কিন্তু আমরা সবাই মুভ করছি। তাহলে পজিশন যদি কেন হচ্ছে, এটা কেন, কারণটা কি? কারণ আমি যদি ইনসাইড দ্য রুম থাকি, রুমের ঘরে থাকি, তাহলে আমার রেফারেন্স পয়েন্ট কোথায়? রুমের ভেতরে। ওই সেম রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে তুইও বসে আছিস, তাহলে আমার ফ্রেম থেকে আমি তোর ফ্রেমের দিকে দেখছি, কোনো লেন্থের চেঞ্জ নেই, তাহলে রেস্ট দেখবো। কিন্তু যে বাইরে থেকে আমাদের দুজনকে অবজার্ভ করছে, তার রেসপেক্টে লেন্থ পাল্টায় যদি, সে কি কনক্লুশন করবে? সে বলবে তো আমরা দুজনে মুভ করছি। তাহলে সেটা, তাহলে এই জন্য প্রথমে আমাদের যখন আমরা ক্লাস ইয়েতে তোর হচ্ছে আইনস্টাইনের থিওরি যখন পড়েছিলাম রিলেটিভিটি, তো সেই জন্য সবাই, আইনস্টাইন প্রথমেই একটা কথা বলেছিল যে দেয়ার ইজ নো অ্যাবসলিউট রেস্ট, পরম স্থিতি বলে কিছু হয় না। ঠিক আছে, সবাই সবার রেসপেক্টেই মুভ করছে। ঠিক আছে, তো এই হলো কনসেপ্ট। এইবার এই যে কনসেপ্টটা বুঝতে তোর খুব সুবিধা হলো, কারণ এটা তুই নর্মাল ডে লাইফে তুই এটাকে দেখি, দুটো টোটো একই সাথে যেতে গল্প করতে করতে যাচ্ছে, তার মানে একসাথেই যাচ্ছে। কিন্তু এটাই যদি হাই ভেলোসিটি হয়ে যায়, তাহলে এইগুলো আর কিচ্ছু মানে না। হাই ভেলোসিটি মানে কি? এই যদি এই এক্সাম্পলটাই দিই আমি, তাহলে তোর একটা ফার্স্টে এটা আপত্তি হয়ে যাবে। দুটো লাইট পার্টিকেল যদি কনসিডার করে নিই, তাহলে পুরোটাই পাল্টে যাবে। ধরে নে এটা একটা লাইট পার্টিকেল L1, এটা আর একটা লাইট পার্টিকেল L2, তারা দুজনে একই দিকে মুভ করছে উইথ ভেলোসিটি c, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার অ্যাকর্ডিং টু নিউটন ক্লাসিক্যাল মেকানিক্স কি হবে? এই লাইট পার্টিকেলটাকে কিসে দেখবে? রেস্টেই দেখবে। এইবার এইটা হয় না, এই লাইট পার্টিকেলটাকে এই স্পিডেতেই দেখবে। এটাই প্রথম, ওই কেনটার উত্তর তো অনেক বড় লেভেলে, বুঝতে পেরেছিস? তখনই ক্লাসটা হয় ক্লাসিক্যালের সাথে হাই ভেলোসিটি। আমাদের যে ডেলি লাইফে যে ঘটনাগুলো, সেগুলো লো ভেলোসিটির ক্ষেত্রে, এবং সেগুলো লাইটের স্পিডের মানে নখের সমানও নয়। ঠিক আছে, আমরা কততে মুভ করি? আমাদের এরোপ্লেন মুভ করে হচ্ছে 900 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, সেখানে লাইট স্পিড 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যায়। তো মানে সেখানে সব জিনিসপত্র আলাদা হয়ে যায়, সেখানে লেন্থ বাড়ে, টাইম ছোট হয়, স্যার কোন স্পিড জুড়ে লাইটের থেকেও বেশি স্পিডে যায়? হ্যাঁ,
না, কোনো কেউ কিছু লাইটের থেকে থেকে- বেশি স্পিডে যেতে পারবে না কোনো অবজেক্ট। সাউন্ডের হ্যাঁ, থেকে আমি বেশি যখন, স্পিডে যায় অনেকে। এখন হ্যাঁ, সব সাউন্ডের স্পিডে গেলে স্যার, সাউন্ডের স্পিডে গেলে আমি সাউন্ড শুনতে পাই না, আর লাইটের থেকেও বেশি স্পিডে কেউ যায়, তাহলে লাইটও আমরা দেখতে পারবো না। না, লাইটের থেকে তো কেউ বেশি স্পিডে যেতেই পারবে না, গল্পটাই তো মরে যাচ্ছে জন্মানোর আগে। কি বললাম বুঝতে পারলি? এরকম যদি বলে হ্যাঁ। কোনো কথা শুরুই হতে পারবে না। না, আপনি যদি ধরেই না, যে ধরে sound নিতে এর পারবি না। আইনস্টাইন একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করে গেছে যে অবজেক্টের মাস আছে তারা লাইটের হ্যাঁ। স্পিডকে অ্যাচিভ করতে পারবে না। টাইম টেবিল হয়ে না, ও গল্প হয়ে যাবে, গল্প কথা হয়ে যাবে। ঠিক আছে, যাদের মাস আছে, যত ছোটই হ্যাঁ। মাস হোক না কেন, যাদের মাস আছে তারা লাইটের স্পিডকে অ্যাচিভ করতে পারবে না। মাসলেস হয়ে যেত 40 50 তে চলে যেত। না, মাসলেস অনলি লাইট পার্টিকেল, সেই জন্যই লাইট পার্ট। ঠিক আছে, এবং শুধু লাইট পার্টিকেল না, যত রেডিয়েশন হয়, যেরকম মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট, যত কটা আছে তাদের মধ্যে একটা কণা কমন থাকে যেটার নাম হচ্ছে ফোটন। ঠিক আছে, এবার ফোটনের অনেক ভ্যারাইটি আছে, অনেক জাতভাই আছে। ঠিক আছে, তো এই যত জাতভাই, ফোটনের যত জাতভাই আছে তারা সবাই হচ্ছে m=0। তো তারা সেই জন্য লাইটের স্পিডে যায়। ঠিক আছে, যেমন ফোটন জাতভাই মানে কি, এনার্জি লেভেলে ভাগ করা হয়। মানে যদি ধরে নে রেড লাইটের ফোটন নিস, রেড লাইটের ফোটন নিলে ওর ফোটনের এনার্জি অনেক বেশি। ঠিক আছে, তোরা প্ল্যাঙ্কের সূত্র পড়েছিস তো কেমিস্ট্রিতে? শুরু হয়েছে না হয়নি? হয়েছে তো? তাহলে প্ল্যাঙ্কের ফর্মুলাতে কি E=hc/λ। তাহলে রেডের ল্যামডা কি হয়, বড় না ছোট? আর রেডের এনার্জি কম, রেডের ল্যামডা বড় হয়, ল্যামডা রেড বড়, ল্যামডা ভি ছোট, তাই তো? তাহলে এই ফর্মুলা দিয়ে রেডের এনার্জি কম, ভায়োলেটের এনার্জি বেশি। ওই জন্য ইউভি ডেঞ্জারাস তো আমাদের জন্য, এনার্জি বেশি থাকবে, এক্স রে আরও বেশি। এক্স রে ল্যামডা 0.1 অ্যামস্ট্রং, আর সেখানে ইউভি মানে আলট্রাভায়োলেট বা ভায়োলেটের ইয়েটা হয় হচ্ছে 8000-এর কাছে, 8000 অ্যামস্ট্রং, মানে কত, মানে 1000 গুণ বেশি এনার্জি এক্স রে। গামা রে হচ্ছে 0.00301 হয়, তাহলে গামা এই জন্য আরও বেশি, সেই জন্য তেজস্ক্রিয়তা খুব বেশি, রেডিয়েশন আরও খারাপ, কারণ ও সেলের মধ্যে সাপ্লাই দিয়ে দেয়, বন্ডগুলোকে ভেঙে দেয়। বন্ড মানে কি, দুটো ইলেকট্রন বা দুটো চার্জ পার্টিকেলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কেউ যদি বাইরে থেকে এসে লোভ দেখায় তো ওই লোভে পা দেবে, তো বন্ডগুলোকে ব্রেক করতে শুরু করে গামা। এক্স রে করে, বেশি এক্স রে ডাক্তাররা প্রেসক্রাইব করে না ওই জন্য। ঠিক আছে, আর সিটি স্ক্যানও বেশি করে না। তো যা এবার একদম এমার্জেন্সিতে করে, বেশি এক্স রে এক্সপোজার নেওয়া খারাপ। ঠিক আছে, কারণ ওই এক্স রে হাই এনার্জি না, ফ্লেশকে ভেদ করে চলে যাচ্ছে। তো ফ্লেশের মধ্যে কে আছে, সেল আছে, সেলের মধ্যে কে আছে, ডিএনএ আছে, ডিএনএ তো মেন সূত্রপাতটা ঘটায়, কারণ ডিএনএর মধ্যে এই বন্ডিংগুলো ব্রেক করতে থাকে। এবার একটা বন্ডিং, দুটো ধরে নে 1 লক্ষ বন্ডিং আছে, তার মধ্যে যদি 500টা বন্ড ব্রেক করে 500টা ইলেকট্রন রিলিজ হবে, বা যে কটা বন্ড ব্রেক হচ্ছে তার করেসপন্ডিং নাম্বারে ইলেকট্রন রিলিজ হবে। ফ্রি ইলেকট্রন ডেঞ্জারাস, কারণ ফ্রি ইলেকট্রনের ক্যাপাবিলিটি থাকে এনার্জি গেন করা, তো এনার্জি গেন করে বডির এদিক সেদিক গিয়ে আরও দৌড়াদৌড়ি করা শুরু করে, বডির মধ্যে হিট এনার্জি আছে। ঠিক আছে, এবার ও গিয়ে যখনই ওই আরও 10-12টাকে এরকম ভেঙে দিয়ে আসবে, তার মানে খুব কম সেকেন্ডের মধ্যে ওই বডির ওই পার্টটা কী হতে ড্যামেজ হতে শুরু করে। সেই জন্য ইন্টারনালি রেডিয়েশন কেউ যদি নেয়, বা কোনো তেজস্ক্রিয়তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে গেছে, সে প্রথমে কিছু বুঝতে পারবে না, কিন্তু তার শরীরে 400-500 বুলেট পার সেকেন্ডে যদি মানে আসতে থাকে, পুরো বডিটা যেরকম ভেতর থেকে ঝাঁঝরা করে দেবে, সেই রকম হচ্ছে এইগুলো। তো এই হচ্ছে ব্যাপার। এবার এই সব ফোটনগুলো মাসলেস, হাই এনার্জি কনজিউম করে। এবার তুই এটাও একটা ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে ডেভিয়েট করে যায়, যাদের এম থাকে তাদের কাইনেটিক এনার্জি থাকে, তাই না, 12 mv²। এবার যাদের মাস নেই, তুই তো বলবি তাদের এনার্জিও থাকা পসিবল নয়, কারণ যে কোনো এনার্জিতে তো মাস আছে, আইদার mgh অথবা 12 mv²। তো ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে এই জিনিসটা পুরো যাবেই না। ঠিক আছে, সেই হিসাবে লাইটেরও কোনো এনার্জি থাকার কথাই ছিল না।
লাইটের মাস 0 তো, তাহলে লাইটের মাসে এমসি স্কোয়ার যখন বসাবি আসবে না তো। ঠিক আছে, তো এই ক্লাসিক্যালের আইডিয়ার সাথে লাইটের কোনো জিনিস তুই মিল পাবি না। একটা একটুখানি ওই ক্লাস 12-এ জাস্ট ছুঁয়ে দেখা আছে আমাদের কোয়ান্টামটা, সেখানে একটুখানি ক্ল্যারিফিকেশান পাবি যে মাস কি করে 0 ধরা হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো পাবি, সেটা 12-এর ওই শেষে পাবি, ইনিশিয়ালি কিছু পাবি না। মেকানিক্স আমার বলতে পুরোটাই নিউটনিয়ান মেকানিক্স, পুরো গোলা আছে একদম। তো এই জায়গা এবার তুই যদি বলিস যে দুটো মেকানিক্স কি আলাদা, আইনস্টাইন যে রিলেশনগুলো দিয়ে গেছে সেখানে যদি তুই রিলেটিভ ভেলোসিটিগুলো পুট করিস এবং তুই সেখানে দেখতে পাবি, যদি তুই এই কন্ডিশনটা সেট করে দিস ওই ইকুয়েশানে যে ভি ইজ ভেরি ভেরি লেস দ্যান সি, তাহলে ওগুলো সব আবার এই রিলেশনগুলো চলে আসে। মানে সেখানে তুই দেখিয়ে দিতে পারবি যে ওই ফর্মুলাটা নিলি, ওই ফর্মুলাটা নিয়ে দেখিয়ে দিতে পারবি যে L1 L2-কে, মানে L1 না, মানে আমার মাস, মানে ধরে নে পয়েন্ট এ পয়েন্ট বিকে রেস্টেই দেবে, যদি এই কন্ডিশনটা সেট করে দিস ওই ইকুয়েশানগুলো। তো সেই জন্য আইনস্টাইনও ভুল নয়, নিউটনও ভুল নয়। নিউটন লো স্পিডের জন্য আর আইনস্টাইন হাই স্পিডের জন্য, কিন্তু হাই স্পিড থেকে লো স্পিডে আসা যায়, ভ্যালুগুলো আমি যদি 0 0 করে দিই তাহলেই চলে আসতে পারবো, কিন্তু লো স্পিড থেকে তো হাই স্পিডে যেতে পারবি না, কারণ ফর্মুলাতেই তো নেই কোথায় আমি হাই স্পিড বসাবো। ঠিক আছে, ওখানে তো ভি আর সিকে আলাদা করা আছে, এরকম একটা ফ্যাক্টর আছে 1 - v²/c²। এখানে ভি যদি 0 বসিয়ে দিস তাহলে দেয় √1 হয়ে জিনিসটা চলে আসে, কিন্তু নিউটনের ফর্মুলাতে তো এরকম করে ভেলোসিটিকে আলাদা ডিফাইন করা নেই। এটা লাইটের স্পিড, এটা পার্টিকেলের স্পিড। এবার লাইটের স্পিডের সাথে যদি পার্টিকেলের স্পিড সেম হয়ে যায়, ঠিক আছে, তাহলে 1 - 1 √0, এটা আবার তলায় থাকে, সামথিং একটা ফ্যাক্টর থাকে এখানে এরমভাবে এম ধরে নে থাকে। এবার যদি ভি আর সি যদি সেম হয়ে যায় তাহলে তলায় রুটের মধ্যে 0 আসছে, মানে এটা পুরো আনডিটারমাইন্ড হয়ে যায়। ওই জন্য তুই কোনো দিনই মানে লাইটের স্পিডকে ভি আর সি ধরতে পারবি না, সে মানে স্যার সব লাইটের স্পিডে কি এক? হ্যাঁ, সব লাইটের স্পিডই এক। মানে হ্যাঁ। টর্চও একই স্পিড? হ্যাঁ, সব 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 এই জিনিসটা তুই ধরতেই পারবি না। লাইটের কালারের স্পিড হয় না? না 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 না, সবাই ফোটন, ফোটন মানে 3 × 10⁸। একমাত্র যদি মিডিয়াম চেঞ্জ করে তখন ফোটনের স্পিড কমে যায়, লাইটের স্পিড কমে যায়, জলের মধ্যে স্পিড কমে যাবে, ডেন্সার মিডিয়ামে কমে যাবে, কিন্তু ভ্যাকিউমে সবার স্পিড, ইউভি হোক, এক্স রে হোক, গামা রে হোক, এই সাদা আলো, লাল আলো, নীল আলো, যা আলো মানেই লাইট, ইএম ওয়েভ মানে আমার ফোন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বেরোচ্ছে সেইখানে তো ফোটন বেরোচ্ছে না কোটি কোটি, তো তাদের স্পিড সব 3 × 10⁸, যেহেতু এয়ার মিডিয়ামকে ডেন্সার মিডিয়াম ধরা হয় না, তো স্পিড হেরফের হয় না। এই হলো রিজন। তাহলে আচ্ছা, এইটা দিয়ে যদি অঙ্ক তোকে করতে দেয়, মেন অঙ্কটা করতে দেবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টির ফোঁটাটা বেঁকে যাচ্ছে, আমার স্পিডটা দিয়ে দেবে, এইটা বৃষ্টির স্পিডটা দিয়ে দেবে, এইগুলো ক্যালকুলেট করতে হবে। এটা দিয়ে আমি আর অঙ্ক করালাম না, এটা বাড়ির কাজ দেবো। ঠিক আছে, আচ্ছা আজকে আর একটা যেটা শুরু কর, 5:30 বাজে না, একটা শুরু করে নে, লেখ প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি। হ্যাঁ, এটা করেছিলাম, এটা প্রাসের গতি লেখ। হ্যাঁ, টাইম অফ অ্যাসেন্ডেশন সমান হবে। আমি আজকে পুরোটা করাবো না, আমি আজকে অন্য ইয়েতে করাবো। কি করবে স্যার এখন? লেখ, হেডিং কর প্রজেক্টাইল মোশন, আর বাংলায় লেখ প্রাসের গতি। বৃষ্টির ব্যাপারটা কি হলো, অঙ্ক করা যায়? না, আমি অঙ্কটা বাড়ির কাজ দেবো। অঙ্কগুলো ওই বোট রিভারের প্রবলেমের মতোই, ওই পাইথাগোরাস ধরে ধরে করতে হয়, লেন্থগুলো ক্যালকুলেট করতে হয়, আর কিছু নেই, কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ, প্রজেক্টাইল মোশনে যেটা আমার গল্প সেটা হচ্ছে, এটা আমরা এতক্ষণ যে মোশনগুলো ক্যালকুলেট করেছিলাম, 3টে ইকুয়েশন, s = ut + ½ বা v² বা v = u + at, ওগুলো সব 1 ডাইমেনশন। ঠিক আছে, তার মানে আইদার এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে বা ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, বা যেদিকে খুশি হোক যাচ্ছে, কিন্তু একটাই ডিরেকশনে যাচ্ছে, ও মুখ বাঁকাচ্ছে না। এইবার যেটা আমি, এটা 2 ডাইমেনশনাল মোশন, যেটার নাম হচ্ছে প্রজেক্টাইল মোশন বা
প্রাস, বাংলায় প্রাস বলে, এটার মানে আমি জানি না। ছোটোবেলা থেকে আমি প্রাসই পড়ে এসেছি, তোরাও প্রাসই পড়েই যাবি, বড় হয়ে যাবি, ঠিক আছে। এর মানে আমি বাংলা মানে আমি খোঁজার চেষ্টা করিনি। এবার প্রজেক্টাইল মোশনের গল্পটা যেটা, এটা কেন 2 ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। সেটার রিজনটা হচ্ছে প্রজেক্টাইল মোশনটা দেখতে কেমন হয়, কোনো কিছু একটা যদি কেউ থ্রো করে দেয়, তাহলে সে যে মোশনটা আউট করে, মানে সে যে রাস্তাটা নেয় আর কি, এরম করে ছুড়ে এরমভাবে পড়ে, এটাই হচ্ছে প্রজেক্টাইল মোশনের রাস্তা। তো এখান থেকে কেউ ছুড়ে দিয়েছে, এখানে উঠে এখানে পড়ে গেছে। তুই যদি এই মোশনটাকে জুম বল করিস, ছোড়ার মতো। হ্যাঁ, যদি মোশনটাকে জুম করিস বা এটাকে যদি এক্সপ্লেন করতে চাস, তাহলে দেখ প্রত্যেকটা ছোট ছোট গ্যাপে ও একটু করে ডান দিকে যায়, একটু করে ওঠে, একটু করে ডান দিকে যায়, একটু করে ওঠে, ডান দিকে যায়, ওঠে। মানে তুই যদি এই ছবিটাকে জুম করিস, তাহলে পিক্সেলগুলোকে এইভাবেই তো দেখতে পাবি। হ্যাঁ, সেই কম্পিউটারে কোনো ছবি যদি জুম করে তাহলে এইভাবে দেখা হয়। তার মানে কম্পিউটারও জানে যে আমাকে যদি কার্ভ লাইন তৈরি করতে হয়, তাহলে আমাকে নিয়ার অ্যাবাউটে একটুখানি একটা করে পিক্সেল নিতে হবে, তার পাশের পিক্সেলটাকে নিতে হবে। তার মানে এই দিকে ওয়াই অ্যাক্সিসকে কনসিডার করছিস, এইদিকে জেড এই এক্সকে করছিস, ওয়াইকে করছিস, এক্সকে করছিস, এইভাবে পুরো মোশনটা ট্যালি আউট হয়। এইবার পুরো মোশনটাকে যদি আমি দুটো অ্যাক্সিসে ব্রেক করে নিই, মানে আমি যদি এইভাবে অ্যাক্সিসটা ড্র করি, তাহলে এই দিকে আমি এক্সকে দিলাম আর এই দিকে আমি ওয়াইকে রাখলাম, ঠিক আছে। অনেক বইতে জেড দিয়েও আছে, কোনো প্রবলেম নেই। তো সে এক্সকে নেয়নি, ওয়াইকে নেয়নি, ঠিক আছে। যে কোনো দুটো অ্যাক্সিসকে তুই নিতে পারবি। হ্যালো, হ্যাঁ বলো। এখন তাহলে দেখতে হবে, একটুখানি দাঁড়াবে, আমার 10-15 মিনিট দাও, আমি পড়িয়ে নিই, তাহলে কল করছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার যদি 3D মোশনের কথা বলি, যে সব থেকে বেসিক 3D মোশন, তুই বলবি ঘুড়িটাই হচ্ছে 3D মোশন, ঠিক আছে। ও ডান দিক যায়, বাদিক যায়, ওপরে ওঠে, আবার ওই দিকেও এগোয়, এদিকে দড়ি টানলে এদিকে আসে, ওটা পুরো 3D মোশন। দেখ 3D মোশনের ক্ষেত্রে কি হবে, আচ্ছা 2Dটার ক্ষেত্রে এই প্রাসটা যেটা প্রজেক্টাইল যেটা, আইদার এরমভাবে পার্টিকেলটা এরমভাবে পড়তে পারে, তাহলে সে তখন কভার করছে জেড আর এক্স। যদি পার্টিকেলটাকে এরমভাবে নেয়, তাহলে সে কভার করছে জেড আর ওয়াই। আর যদি সে পার্টিকেলটাকে এরমভাবে সরে ক্যারাম খেলার মতো, তাহলে সে এক্স আর ওয়াই। তাহলে ক্যারামের মুভমেন্টটা কি মুভমেন্ট, 2D। ক্যারামের গুটি এরমভাবে উপরে উঠে যায়, ঠিক আছে। একসময় জোরে মারলে ছিটকে গিয়ে পড়ে যায়, সেটার ক্ষেত্রে তখন 3D হয়ে যায়। বাকি পুরো ক্যারামটা আমার দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এইবার যে কথাটা হলো, একটা পার্টিকেল যদি, এটা আমাদের একটা পার্টিকেল ধরো শুরু করলো এইভাবে, ঠিক আছে, শুরু করে এই দিকে একটু উঠে গেল, তাহলে কিন্তু দেখ সে একটা অলরেডি এই মাটি ছেড়ে একটা হাইট নিয়ে নিয়েছে। আর সে যেহেতু একটা প্রজেক্টাইলকে কভার করেছে, তাহলে প্রজেক্টাইলটা 2D সাপোর্ট দিয়েছে, আর এখানে এসে আবার উঠে গেছে, জেডটা সাপোর্ট দিয়েছে, তার মানে 3D কভার করছে, ঠিক আছে। তাহলে এই যে মোশনটা, এই মোশনটাকে কেউ যদি একদম জেড অ্যাক্সিসের ভার্টিক্যাল লাইন থেকে অবজার্ভ করে, সে শুধু সার্কেল ছাড়া আর কিছু দেখতে পাবে না। ওপর দিয়ে দেবো। একদম জেড অ্যাক্সিসের ওপর থেকে যদি মুভ দেখতে পাবে, তাহলে সে সার্কেল ছাড়া কিন্তু দেখতে পাবে না, ডটটা দেখবে জেড অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এই প্রজেক্টাইল মোশনটাকে কেউ যদি এই দিক থেকে মুভ করে, সে একটা লাইন ছাড়া আর কিছু দেখতে পাবে না। এরমভাবে যদি আসে, তাহলে সে আর খালি লাইনটা দেখতে পাবে। মানে এটা 3D। তোদের দিকে যদি এইভাবে যায়, তাহলে তোরা কিন্তু সাইড থেকে ভিউ করলে এরকম পাবি, যদি এদিক থেকে ভিউ করিস খালি একটা লাইন পাবি। কিরম লাইন পাবি, পার্টিকেলটা একবার ওপরে উঠে আবার নিচে নেমে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গোটা জিনিসটাতে রেডিয়াসটা কিন্তু সেম থাকে।
রেডিয়াস কিন্তু পাল্টায় না, ও হাইটের ওপরে উঠতে থাকে, মানে স্ক্রিন ছেড়ে ওপরের দিকে উঠে যাবে, কিন্তু রেডিয়াসটা কিন্তু ওই যত সেন্টিমিটার দিয়ে স্টার্টিং হয়েছিল তত সেন্টিমিটারই থাকবে। বুঝতে পারছিস তো, স্প্রিং যেরকম দেখতে হয়, স্প্রিংকে যদি একদম সোজাসুজি দেখিস একটা সার্কেল ছাড়া কিছু দেখতে পাবি না তো। না। তাহলে সেই জিনিসটা কিন্তু এবার তাহলে সার্কেল কিন্তু 2D মোশন, সার্কেল যদি এরকম ছেড়ে উপরের দিকে উঠতে শুরু করে তাহলে 3D মোশন। আর শুধু যদি সার্কুলার, এটা সার্কেল নয়, আমি আসবো আস্তে আস্তে, যদি এরকম ছুঁড়ে দেয় তাহলে কিন্তু সেটা হয়ে যায় প্রজেক্টাইল বা প্রাস টাইপের একটা গতি। এবার এইগুলোই সব হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের একদম বুনিয়াদ, যাকে বলে বুনিয়াদ মানে একদম নুবিজ। মানে আগে যখন আমাদের ইউএস গভর্নমেন্ট তৈরি করতো, মিসাইল বানাতো, তখন ওই লঞ্চারগুলো কত কত দূরে গিয়ে পড়বে তার জন্য একটা ক্যালকুলেটর তৈরি করেছিল ওরা, অনেক কোটি টাকা খরচা করে, যে ক্যালকুলেটর নাম ছিল ইনিঅ্যাক আর এডভ্যাক। ঠিক আছে, এই দুটো এখনো তো ক্যালকুলেটর। হয়, হ্যাঁ এখনো তো হয় এগুলো। এখনও তো হয়, কিন্তু এখন তো অত টেকনোলজি ডিফারেন্স হয়ে গেছে, ওটা জিপিএস ধরে করে নেয়। কিন্তু তখনকার দিনে কত দূরে গিয়ে মিসাইলগুলোকে লঞ্চ করবে তার জন্য যে থিটার ক্যালকুলেশন আর কত স্পিডে লঞ্চ করবে তার যে ক্যালকুলেশন, সেটা নিয়ে একটা ক্যালকুলেটর ওরা ইনভেন্ট করেছিল, যেটা আমাদের ফার্স্ট জেনারেশনের কম্পিউটার বলা হয়। ঠিক আছে, এটা তোরা সম্ভবত 4-5 দিকেই পড়েছিলিস, ইনিয়াক আর এডভ্যাক মেশিনগুলো। এটা অনেক বড় বড় একটা রিস্টার স্টেশনের সাইজের মতন একটা মেশিন, যে শুধু এইটুকুনি কাজ করতো। সে খালি কোন থিটা যদি আমি 30 ডিগ্রি করি তাহলে মিসাইল কত দূর গিয়ে পৌঁছাবে, এই ক্যালকুলেশনগুলো ওই ক্যালকুলেটর করে দিত। ঠিক আছে, আর এগুলো ওরা কোনো ডিজিটাল স্ক্রিন ছিল না, পাঞ্চ কার্ড ইউজ করতো। ঠিক আছে, এই যে পাঞ্চ কার্ড আমি জানি না কীরকম দেখতে হয়, আমি কোনোদিন সার্চ করিনি। ফ্লপি ডিস্ক দেখেছিস তো, কেউ দেখিস না তোরা, ছবিটা দেখেছিস। ফ্লপি ডিস্ক হচ্ছে ওই মেমোরি কার্ড আসার আগের ঘটনা, মানে না মেমোরি কার্ড এসছে তার আগে সিডি ছিল, ডিভিডি ছিল, তার আগে সিডি ছিল, সিডির আগে ফ্লপি ডিস্ক ছিল যেখানে ডেটা স্টোর করা হতো। ঠিক আছে, আর তারও আগে ফ্লপি ডিস্কেরও আগে পাঞ্চ কার্ড ইউজ করতো। ওই পাঞ্চ কার্ডের মধ্যে প্রোগ্রামগুলো লেখা থাকতো, কোন প্রোগ্রামে ওইগুলো চলবে। ঠিক আছে, পাঞ্চ কার্ডটা কেমন একটা দেখতে? পাঞ্চ কার্ড এই এটিএম কার্ড নয় কিন্তু, এটিএম কার্ডগুলো ম্যাগনেটিক স্ট্রিপ, মেমোরি কার্ডগুলো আছে না হ্যাঁ। ওইগুলো এরকম বড় বড় সাইজের টাইপের, ওরা অনেক বড় বড় হতো। পাঞ্চ কার্ড একটা পাঞ্চ কার্ডে একটা ওয়ার্ড হয়তো ধরতো। ঠিক আছে, একটা লেটার টাইপ করার জন্য use হয়। হ্যাঁ। তো আর মেশিনগুলো রিসার্চ স্টেশনের মতন জায়গা নিয়ে তৈরি হতো, আর ওই মেশিনগুলো প্রচুর গরম হয়ে যেত, তাকে ঠান্ডার জন্য আরও কোটি টাকা খরচা করা হতো ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ, তো কেমন একটা নাম্বার দেওয়া যাবে, ডট 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 করে পিস করে। ওটা না ডিজিটাল কোনো কিছুই তুই বুঝতে পারবি না, কারণ তুই যেটা ভাববি সেটা ডিজিটালই ভাববি, মানে তুই মনে করবি একটা স্ক্রিন আছে, এরকম নয়। না না, এটা স্ক্রিন না, এটা যেমন একটা পেপারের মতনই লাগছে। হ্যাঁ, তো ওইগুলো ছিল ওগুলো। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ওই মেশিনগুলো সব মেয়েরা হ্যান্ডেল করে। ঠিক হ্যাঁ, আছে, যত প্রোগ্রামিং কম্পিউটার ছিল ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, ওই প্রোগ্রামিং লেখাগুলো থেকে শুরু করে এই ফেজালগুলো সব মেয়েরা হ্যান্ডেল করতো। ঠিক আছে, সেই জন্য এটা নিয়ে একটা বিখ্যাত কথাও আছে, দেখবি যতই সব মেশিনগুলো সার্চ করলেই দেখবি মেয়েদের ছবি, ওরা মেয়েগুলো সামনে বসে আছে কম্পিউটারের সামনে। ঠিক আছে, এবং সেই কম্পিউটার সুইচগুলো অনেক দূরে দূরে, মানে এখানে একটা হলো তো প্রতিবাজার মোড়ে গিয়ে এরকম। ঠিক আছে, মানে অনেক দূরে দূরে সুইচ ছিল, লিভার ছিল, মানে জয়স্টিক টাইপের, যে জয়স্টিক তো ওয়ান কাইন্ড অফ লিভার, সফট লিভার। আর ওখানে সেই ট্রেনের চাকার যে ইয়েগুলো দেখেছো স্টেশনে, যেগুলো ওই লাইন সরায়, যেগুলো হ্যাঁ ক্রসিংয়ের সামনে, ওই ধরনের লিভার ছিল। ঠিক আছে, মানে একটা বড় বৃহৎ স্কেলে একটা ফ্যাক্টরি টাইপের তুই বলতে পারিস, যেগুলো এই মেশিনগুলো কাজ করতো। ওই মেশিনে আমাদের কত থিটাতে কত দূর যাবে এই ক্যালকুলেশনগুলো করা হতো। এই ক্যালকুলেশনের প্রবলেমগুলো আমি পরের দিন করবো, আজকে জাস্ট একটা প্রজেক্টাইলের উপর বেসিক ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম। এটা আমার একদিনে শেষ হয়ে গেলে ভেক্টরের চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি পরের দিনকে শুরু করব নিউটনস ল, মানে এটা শেষ কর। ঠিক আছে, নিউটনস লটা তুই কামাই করবি না,
ঠিক আছে, ওখানে কিন্তু আমি ভেক্টর দিয়ে করাবো। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার আসবি না? তাহলে তোকে আমি ডিসকন্টিনিউয়াস ক্লাস আমি করতে দেবো না। আমি এই মাসটা খালি আমার সমস্যা আছে, মানে এক একটা অকেশন পড়ে যাচ্ছে আমি কি করবো এই মাসের পর থেকে কেন এই শুক্রবারে কি হবে সব? আমার দাদু বাসুরি এটা কখন আছে? সে তো দুপুরবেলা হবে। না, সকাল থেকে রাত পর্যন্ত একদম। তাহলে সন্ধেবেলা অনলাইন ক্লাস করবি। ওই দিনটা হবে না কেন এরকম? বিশাল বড় কাজ। আবার বাৎসরিক কাজটা বিশাল নয়, যদি শ্রাদ্ধটা বিশাল, মানে যে বছর হয় সেই বছরটা বিশাল। আরে আমাদের বংশ উল্টো নিয়ম তো, মানে শ্রাদ্ধ আর বাৎসরিক এক করতে হবে। নদীতে গিয়ে পিণ্ড তর্পণ হ্যান ত্যান এসব দেখবে, গঙ্গায় আর দাদু এই বছর 13 দিন আগে মারা গেছে। না না, তাহলে 1 বছর হলো। তাহলে তো হয়ে গেছে, তো শ্রাদ্ধ তো হয়ে গেছে। আর শ্রাদ্ধ হয়ে গেছে, বাৎসরিকে এবার শ্রাদ্ধ হয় নাকি? ওইটাই তো বলে কি আমাদের বংশ উল্টো পাল্টা নিয়ম তো। আচ্ছা, তুই বইটা বার কর। আচ্ছা, হোমওয়ার্ক তোদের, হ্যাঁ নূতন না, এসএল অরোরাটা কোথায়? এসএল অরোরাটা এই ছেলেটাকে আমি কিনতে বলছি, এইটা বেটা দুটোরই আছে, নিয়ে আসবো কবে থেকে? পরের দিন থেকে নিয়ে আসবি। আচ্ছা, তোদের এবার যেটা আমার 12 এর ব্যাচে এখন হয়, যেটা 3টে বই থেকে হোমওয়ার্ক থাকে। 3টে বই থেকে আমি অঙ্ক দিই। একটা আইসিএসসি মানে আইএসসি নূতন থেকে, একটা সিবিএসসি এসএল অরোরাটা আমি অনেক দিন থেকে খুঁজছি, ও দিচ্ছে না আমাকে এনে। আর আরেকটা তোদের বই থেকে। ঠিক আছে, এবার তোদের বইটা বাংলা আছে, আমি তোদের বইয়ের ইংরাজিটা তোদের জন্য আমি আমার বাড়ি থেকে আমি পাঠিয়ে দেবো। আমার বাড়িতে ছায়ার ইংলিশ ভার্সন আছে। ঠিক আছে, তো সবাই সব কাজটা করবে। ঠিক আছে, 12-এর পিডিএফেই আমার লেখা আছে নূতনের এটা, এসএল অরোরার এটা, ছায়ার এটা। ঠিক আছে, তোদের ওপর লোডটা বাড়বে, বুঝতে পারছিস তো আমি যেটার জন্য বলতে চাইছি। প্রথমেই লোডটা বাড়বে বলে দিলে তোরা মানে প্রতি ইয়ে করে দিবি। পেন দিয়ে দাগ দিয়ে দাও না একেবারে। এইখানেই হ্যাঁ, আমারই তো বই। না 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 না, পেন দিয়ে দাগ দিলে হবে না, আমি লিখে দেবো এটা। আচ্ছা, এবার ওই যে এমসিকিউ গুলো ছিল, ওই এমসিকিউতে বোট আর রিভার 52টা অঙ্ক বাদ চলে গেছে। 52টা করেছি, ওইখানে বোট আর রিভারেরটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়া আমি এখানে আগে লিখি। সেটা হচ্ছে ছায়া, হ্যাঁ, 108 থেকে 52 পেছন থেকে শুরু করেছিল। আচ্ছা ছায়া এমসিকিউ 1 থেকে কতটা ছিল? 108। হ্যাঁ, এই না 17 থেকে 108। কেন প্রথম 3টে বাদ দেওয়া কেন? 17টা প্রথম 17টা হয়ে গেছিল। ও আগের দিন হয়ে গেছিল। আচ্ছা, এখানে বোট রিভার যেটা এটা অ্যাড হবে, আর রেন ড্রপ মানে এটা সব। ঠিক আছে, এখন আজকে রবিবার, শুক্রবার অনেক দেরি, 6 দিন 7 দিন মাঝখানে টাইম পাবি। আর আচ্ছা, নূতনটা দে। নূতনের প্রবলেমগুলো ভালো ভালো প্রবলেম আছে। তোরা যদি ইংরাজি মানে বুঝতে না পারিস, তোদের কাছে জিমিনি আছে, গুগল ট্রান্সলেটর আছে। গুগল ট্রান্সলেটারে করবি না, গুগল ট্রান্সলেটার উল্টাপাল্টা ট্রান্সলেট করে। ঠিক আছে, গুগল ট্রান্সলেটের কোশ্চেনগুলো কীরকম থাকে জানিস? আমি বলছি, তুই কোনো এক বছরের ওয়েস্ট বেঙ্গলের তুই নার্সিংয়ের কোশ্চেনগুলো করবি, ইংলিশ আর বাংলা পাশাপাশি রাখবি, তাহলে তুই গুগল ট্রান্সলেট কীরকম বাংলা ট্রান্সলেট করে তুই বুঝে যাবি। ঠিক আছে, মানে এটা আমি চোখের সামনে দেখি তো প্রত্যেক বছর, সেই জন্য বলি। এর থেকে বেটার জিমিনিকে দিবি, জিমিনি ট্রান্সলেট করে দেবে, এআই ট্রান্সলেশনটা ভালো। আচ্ছা, আমাদের আরেকটা চ্যাপ্টার, মেজর চ্যাপ্টার এখনো কিন্তু বাদ আছে, সেটা হচ্ছে ইউনিটার এই মেজারমেন্ট, একদম ফার্স্টের চ্যাপ্টার। হ্যাঁ, ওই ফার্স্টের চ্যাপ্টারটা আমি সবার লাস্টে পড়াবো। এর কারণ হচ্ছে ওই ফার্স্টের চ্যাপ্টারটা যে ফর্মুলাগুলো ইউজ আছে না, সেই ফর্মুলাগুলো বইয়ের পুরো জায়গার ফর্মুলা। এবার উইদাউট নোয়িং এনিথিং আমি ফর্মুলাগুলো নিয়ে আমি ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমি ইউজ করে দেবো, তোদের সমস্যা হবে, এটা কি জিনিস, তার জন্য কি ধরতে হবে, এগুলো মাথায় আসবে না। তো তার জন্য আমি এই চ্যাপ্টারটা সবার লাস্টে পড়াবো। ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আচ্ছা, মোশন ইন এ স্ট্রেট লাইন থেকে এই চ্যাপ্টারে কোশ্চেন থাকবে।
আর এমনও অশিক্ষিত তো নই আমরা যে এটা সামান্য ইংরাজি বুঝতে পারবো না। পরীক্ষা দিয়ে দিয়েছি আমি ব্যাস। অঙ্কটা তো কোনো ব্যাপার না, অঙ্কটা তো আমার নিজেরও ইংরাজি ছিল। আমি অঙ্কের 11-12 বাংলা টার্ম জানি না। আমাকে বোনের সময় যখন আমি পড়িয়েছি অঙ্ক, তখন আমাকে বাংলা টার্মগুলো আমাকে শিখতে হয়েছে। কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি আমি বাংলাতেই দিচ্ছি। মানে এরকম আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়? তুই কি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিবি পৃথিবীর তুই ছাড়া আর কেউই জানবে না। আর ওখানে পেপার সিলেকশনে তুই ওখানে ইংলিশ না বাংলা করছিস সেটা ঠিক মার্ক করে দিতে হবে। এবার আমি নিইনি কারণ কি, কারণ আমি গল্পটা লিখতে পারবো না ইংরেজি তখন, মানে যখন আমি 11-12 পড়তাম তখন ইংরেজিতে আমি গল্প লিখে আমি অ্যান্সার লিখতে পারবো না। তো গল্পটা লেখার জন্য আমাকে বাংলাটাই আমার তখন সুবিধা হবে। গল্প লেখা মানে ভাটানো যেটাকে আর কি বলে। আচ্ছা, এই গ্রাফিক্যাল কোশ্চেন অ্যান্সারটা আমি দেবো এই বইতে। আচ্ছা, এটা ছবি তোল, এই পেজটা পুরোটা ছবি তুলে গ্রুপে ইমিডিয়েট সেন্ড কর। শুধু এই পেজটার ছবি তোল, এটা আর এটা। তোল। আচ্ছা, আর ইয়েটা এসএলআরটা এনেছিস? তা তুই কেন এসছিস তাহলে? পড়তে এসেছি। হ্যাঁ, এই নিউমেরিক্যালস ওই পেজটা তোল, এই পেজটা ভালো করে ছবি তোল, তাহলেই হবে। 11-12 দুটোই নিয়ে আসবো? না, তুই এখানে 12 কেন নিয়ে আসবি? এখানে 11 নিয়ে আসবি। ও না, মানে আমাকে তো দুটোই আনতে হবে, আবার এর পরে তুই 6:30 ক্লাস আছে। হ্যাঁ, তাহলে তোকে দুটোই আনতে হবে। বা যা ভারী হবে। ঠিক আছে, তাহলে রাখলাম। দাঁড়া, এটা নূতনটা আমি লিখে দিই। নূতনের পেজ নাম্বারটা বলতো। 146 থেকে 148 কি করে হলো? না, শুধু এই দুটো পেজ তোল তুই, এই দুটো। হ্যাঁ, 147। এটাতে গ্রাফিক্যাল প্রবলেম আছে দেখবি। আর অঙ্কের জন্য খাতা কিন্তু আলাদাই বানাবি। হ্যাঁ, একদম খাতা থিওরির সাথে মেলাবি না। ঠিক আছে, তাহলে এটাই থাকলো। এসএলআরটা এই ছেলেটা কিনলে তাহলে এসএলআরটা অ্যাড করতে আমি পারবো। এই বইয়ের হুম, এই বইতে এমসিকিউ এই বইতে তো আমি লিখে দিলাম, এই তো ছায়ার 17 থেকে 108-এর বোর্ড রিভার প্রবলেমগুলো ইনক্লুড হয়ে গেল। ঠিক আছে, আমি গ্রুপে ঢুকিয়ে দেবো তোকে। ঠিক আছে, তাহলে রাখলাম তাহলে। ঠিক আছে স্যার।